এই কেসটার সঙ্গে আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম, মানে এটা বেশি দিনের ঘটনা নয়, এটা 2018-19 সালের কাছাকাছি ঘটনা। ও শ্যাম্পুটাকে নিয়ে মাথায় মাখছে আর কি, মাখতে এবার এরম একটা আর চোখে বলে জিনিসটা না, এরম তাকিয়ে দেখছে আয়নার মধ্যে অন্য একজনের একটা অবয়ব। এবার ও ছাতাটাকে এবার তুলবে, নিচু হয়ে যে তুলছে, মানে ও পুরো পরিষ্কার ফিল মানে বুঝতে পারছে, অনুভব করতে পারছে কোনো একটা শ্যাডোর পিছন দিক থেকে সরে গেল, মানে জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে কোনো একটা শ্যাডো চলে গেল। এইবার ওকে মানে ও বলছে যে আমাকে পুরো আমি ফিল করলাম ঘুমোতে যে আমার কেউ পায়ের গোড়ালির কাছ দুটোকে ধরে একটু যেন টেনে নিল হালকা, মানে জাস্ট বালিশ থেকে মাথার নিচের দিকে নেমে। কিন্তু যতবার এরকম হয়েছে ততবার আমার এই ঘটনার কথা মনে পড়ে যে এই সমস্ত জিনিস কিন্তু মানে ছেলে খেলা করার কিছু জিনিস। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আবারও আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মানে শুধুই মানে হরর মাইন্ডসে আমি বলবো না, ইনফ্যাক্ট মোটামুটি যতগুলো বাংলায় হরর চ্যানেল আছে, হরর পডকাস্ট চ্যানেল আছে, সব জায়গাতেই পপুলার দেবজ্যোতিদা অলরেডি আপনারা জানেন হরর মাইন্ডসে এসছে। আজ আবারও দেবজ্যোতিদার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আর প্রত্যেকবারই যেরকম দেবজ্যোতিদার একটা প্রমিস থাকে যে বেস্ট ঘটনা দেবজ্যোতিদা নিয়ে আসবে আমাদের জন্য, আজকেও আশা করছি সেরকমই একটা ঘটনা এনেছে। বাট আপনাদের একটা বিষয় বলে রাখি যে আপনারাও যদি এরকম ঘটনা আমাদের পাঠাতে চান, অর্থাৎ এখানে এসে বলতে চান, তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনার শোনা বা আপনার সাথে ঘটা ঘটনা পুরো অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের ডেকে নেব এইখানে, তারপরই আপনারা শোনাতে পারবেন আপনাদের ঘটনা আমাদের সমস্ত দর্শককে। এবার আসি দেবজ্যোতিদার কাছে। দেবজ্যোতিদা, কেমন আছো? গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797-এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? auraraksha.com-এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। ভালো আছি। আমাদের সবুজকালী মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই জন্য একটু ব্যস্ততা রয়েছে। আর তোমার ডাক তো ফেলে রাখা যায় না, আসতেই হয়। এবং অবশ্যই দর্শকদের জন্য আরও আসা, ওনাদের এত ভালোবাসা বা ওনাদের এত মানে কমেন্ট, এগুলোই সত্যি করে একটা অন্যরকম প্রাপ্তি। এগুলো ভালো লাগা, এগুলো বলে বোঝানো যায় না। এগুলো ভালো লাগে, ভীষণভাবে শুনতে পছন্দ হয় যখন মানুষ কথা বলে বা দেখা হলে মানুষ জানায়, এগুলো ভীষণভাবে সেই টানেই সময় বার করে আসা। এবং অবশ্যই আমাদের যে জমাটি আড্ডাটা হয় মানে সেটাও একটা মানে অফ ক্যামেরায় একদম দুর্মূল্য। এটা মানে এখন আড্ডা তো প্রায় উঠেই গেছে সবার সঙ্গে, যেটা আমাদের টপিক ছাড়াও যে অনেক কিছু আলোচনা হয় সেগুলোও তো ভালো লাগার একটা জায়গা, অনেকটা মাইন্ড রিফ্রেশ করে দেয়, সেগুলো একটা থাকে। দেবজ্যোতিদার যেমনি আড্ডা ভালো লাগে, আমাদের ভালো লাগে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে, তা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটা আমি এখন থেকে বলা শুরু করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এবার আমরা ঘটনায় যাব। দেবজ্যোতিদা, কি ঘটনা এনেছো? তাহলে তুমি শুরু করো। আজকে যে ঘটনাটা বলবো, এর আগে প্রায় কলকাতার দিকের ঘটনা, বা এর আগে তুমি এর ঘটনাটাও শুনেছো, হিমাচলের ঘটনাটাও শুনেছো, সবাই শুনেছে। আজকে কলকাতার ঘটনা বলবো, একদম কলকাতার ঘটনা। এবং এই কেসটার সঙ্গে আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম, মানে এটা বেশি দিনের ঘটনা নয়। আচ্ছা, এটা 2018-19 সালের কাছাকাছি ঘটনা। আর সেই সময় লকডাউনের আগেকার ঘটনা, মানে লকডাউনের বেশ কিছুদিন আগেকারই ঘটনা আর কি পুরো কেসটা। এই কেসটা হচ্ছে এই মানে
জায়গাটা হচ্ছে এই দমদম, আমি পার্টিকুলার জায়গাটা বলছি না, বললেও সমস্যা আছে, অনেকে এই বিষয়ে তো মানে ভয় পেতে পারে বা একটা মনের মধ্যে সেই জায়গা নেগেটিভ একটা ধারণা আসতে পারে। সেই জন্য এই দমদম, বড়নগর, বনহুগলি, স্মৃতির মোড় এই চত্বরের ঘটনা আমি তোমাকে শোনাব। এই যে বাড়িটার আমি বর্ণনা দিচ্ছি, প্রথমে বাড়িটার বর্ণনা দিই তোমাকে আমি। সেই বাড়িটা হচ্ছে ধরো দোতলা বাড়ি, পুরোনো দিনের দোতলা বাড়ি। বাড়ির নিচের তলায় টোটাল 4টে রুম। বাড়িটাকে দুভাগে ভাগ করা রয়েছে। 4টে রুমের 2টো রুম, তার একটি বাথরুম, একটি সামনে একটুখানি জায়গা, সেটা একটা দিকে ভাগ করা রয়েছে, মানে সেটা একটা এন্ট্রান্স আলাদা জায়গা। আবার আরও যে নিচের আরও 2টো রুম রয়েছে পাশের, তাদেরও এন্ট্রান্স আলাদা, মানে নিচেরটা মেনলি বানানো হয়েছে ভাড়া দেওয়ার জন্যই। আর ওপর তলায় বাড়ির যারা মালিক ছিল তারা থাকতো। আর বর্তমান মানে যাদের কথা বলছি, যে জায়গা থেকে আমি শুরু করছি বা যে ঘটনাটা থেকে শুরু করছি, সেই সময়কার যিনি বর্তমান যারা মালিক ছিল তারা বাড়িটা অন্যজনদের কাছ থেকে তো কিনেছিল। বাড়িটার বয়স প্রায় অনেক বছর, পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। বাড়িটা যদিও এখন আর নেই। তো সেই সময়তে বাড়ির নিচের তলায়, আমি 2018-19 সালের কথা বলছি, নিচের তলার একটা পোর্শনেতে একটা ফ্যামিলি থাকতো। সেখানে সেই ফ্যামিলির মধ্যে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা এবং তার ছেলে এবং মেয়ে, তারা যথেষ্ট বড় বয়সে। আরেকটি যে পোর্শন ছিল পার্টেতে, সেখানেতে যে 2টো রুম ছিল, সেই 2টো রুমটাতে মানে একটা পিজি হিসাবে মানে ভাড়া দিত আর কি। ওই আশেপাশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত জায়গায় পড়াশোনা করতো মেয়েরা, তারা ওখানে থাকতো। এই হচ্ছে বাড়িটার পুরো বর্ণনা। এইবার তোমাকে আমি বলি যে ঘটনাটা এবার আমাদের কাছে কিভাবে আমরা জিনিসটা ইনভলভ হলাম, বা আমরা জিনিসটা আমাদের কাছে কিভাবে জিনিসটা এলো, সেটা হচ্ছে মানে আমি কিভাবে এটার মধ্যে ইনভলভ হলাম। এটা ওটা কাকতালীয়ভাবেই হয়েছে, ভীষণ কাকতালীয়ভাবে। এটা এমন নয় যে সে আমাদের খোঁজ পেয়ে আমাদের কাছে গেছে বা মন্দিরে গিয়ে দেখাতে গেছে, এরকমটা নয়। আমি অ্যাকচুয়ালি ফিরছিলাম ব্যাঙ্গালোর থেকে ট্রেনে ফিরছিলাম। সেকেন্ড এসিতে টিকিট ছিল আমার। সেখানে আমাদের সঙ্গেই মানে আমার সিটের সঙ্গে আমার লোয়ারে সিট ছিল, সাইড লোয়ারেতে, সাইড আপারেতে আর সাইড তোমার লোয়ার, মানে সাইড আপার সাইড লোয়ারে আমি, সাইড আপারে একটা ছেলে তার সিট পড়েছিল, তার বাবা পড়েছিল হচ্ছে এই দিকের তোমার লোয়ারে, আর আপারে ওর মা, ঠিক আছে, আর এক দিকে মেয়ে, মানে টোটাল 4জন, এদিকে 4জন আর আমি এদিকে একা। এইভাবে সিট ওই জায়গাতে এক জায়গাতে বসে আসছি। সেখানে যা হয় একটা কো প্যাসেঞ্জারের সঙ্গে কথাবার্তা, কথোপকথন হয়। আমি ট্রেনে উঠে পড়ি, কথোপকথন হচ্ছে বা নর্মাল কনভারসেশন চলছে, এই সমস্ত জিনিস চলছে। হঠাৎ করেই মানে রাত্রিবেলা মানে হয়েছে, এবার খাওয়ার সময় এসেছে। এবার ওদের সঙ্গে পরিচয় হলো যে কলকাতা থাকে, বললো যে আমরা কলকাতায় এরকম থাকি অমুক জায়গায়। আমিও পরিচয় দিলাম এরকম থাকি, কিন্তু আমি আমার মানে ব্যক্তিগত পরিচয় যে আমাদের যে এরকম ঘটনা বা হিস্ট্রি বা আমি বা ব্যক্তিগত প্রফেশনালি কী করি, আমি সত্যি কথা বলতে কোনো জায়গায় কারোর সঙ্গে পরিচয় হলে আমি আমার পরিচয় দিই না, আমি বলি না। আমি নর্মাল হ্যাঁ আমি একটা টুকটাক চাকরি বাকরি করি, ব্যাস এইসবই বলি, আমি কিছুই বলি না এই সমস্ত বিষয়। যথারীতি ওদেরকেও আমি সেই সব কথা কিছুই বলি, এমনি নর্মাল কথাবার্তা চলছে। আর আমার সঙ্গে ওই একটা সিগনেচার থাকে, ওই ব্যাপার হচ্ছে ওই আমার বাঁশির যে ব্যাগ সেটা থাকে একটু লম্বা মতো, কিছুটা ক্রিকেট ব্যাগের মতো দেখতে হয়, যেটার কারণে লোকের সঙ্গে আরও বেশি পরিচয় হয়। এটা আমার অনেক ট্রেন জার্নিতে এরকম হয়, মানুষজন জিজ্ঞাসা করে যে এটার মধ্যে কী রয়েছে, তখন বলতে হয় যে বাঁশি আছে, শুনে একটু শোনাও, একটুখানি শুনতে ইচ্ছা করে। অনেকে তো বাঁশির প্রতি শোনেনি, অনেকে আছে সামনে থেকে শোনেনি, তো এরকম রিকোয়েস্ট আসি। তো সেই সূত্র ধরে এরকম কথাবার্তা, পরিচয়, হ্যান ত্যান এইসব হয়। তো ওদের সঙ্গে ওই ফ্যামিলিটার সঙ্গে আমার সেই রকমভাবেই কথোপকথন হচ্ছিল। এবার আমার একটা জিনিস প্রথম থেকেই খটকা লাগছিল যে ওরা খাবার দাবার যে খাবে বলছে, এবার নর্মাল মানে এতটাই ভালোভাবে মিশে গেছি, মানে হচ্ছে এবার আমি খাবো, অর্ডার দেওয়া হয়েছে, আমার খাবার এসে আমি তখন বললাম যে আপনারাও খাবার খাবেন তো, অর্ডার দিতে হবে বা দেওয়া হবে। তখন বলছে যে ওরা বললো যে না আমরা খাবার সঙ্গে করেই আমরা নিয়ে উঠেছি, আমরা রাত্রের খাবার অর্ডার দিতে হবে না, আমরা খাবো। বললাম ঠিক আছে, খাবে বলছে যখন অসুবিধা নেই। আমি আমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ওরা কিন্তু তখনও খায়নি, আমার সাইড লোয়ারের সিট, আমি শুয়ে পড়েছি। আর ওরা ওইদিকের ওদের 4জনের সিট ছিলই, যেহেতু ওরা ওইদিকে 4জনে রয়েছে, নিজেদের মতো বসে আছে। আর তো সেকেন্ড এসিতে পর্দা এটা থাকে, ওরা পর্দা টেনে দিয়েছে। হঠাৎ করে এত প্রাইভেসি কিসের জন্য হলো? আমার সঙ্গে এতক্ষণ ধরে কথাবার্তা চলছিল,
হচ্ছিলো। আর আরেকজন ওদিকে সিট পড়েছিল, মানে ওদিকের আপার একজনের সিট পড়ে, তার সঙ্গে অল্টারনেটিভ করে নিয়েছে। মানে আমার সাইড লোয়ারে সাইড আপারে ওদের ছেলেটা ছিল, ভদ্রলোকের ছেলের সিটটা ছিল, ওনারা চেঞ্জ করে নিয়ে একই জায়গায় হয়ে গেল, মানে কূপের মতো একদম হয়ে গেল, যেন ফার্স্ট এসিতে যেমন ওরা পর্দা টেনে নিল, মানে একদম নিজস্ব হয়ে গেল। আর ওদিকের ভদ্রলোক ওনারও আপারে ছিল, তাই উনি এদিকে আপারে আসতে কোনো অসুবিধা নেই, উনি এসে এদিকে শুয়ে পড়লেন। আমি লোয়ারে শুয়ে আছি, আমার একটুখানি মানে খটকা লাগলো। যাই হোক, একটু তো মানে এই সমস্ত বিষয়ে বা একটু কোনো কিছু হলেই আমার একটা খটকা লাগে যে কেন এরকম কী করছে, বা কেউ কিছু ব্যবহার মানে অন্যরকম করলো কি না, এগুলো চোখে লাগে, ভীষণভাবে চোখে লাগে। তো আমার সেটা থেকে একটুখানি ডাউট হলো। আমি তখন ভাবছি, শুয়ে ভাবছি, আর ট্রেনে ঘুম হয় না খুব একটা, ভাবছি এরা হঠাৎ করে রাত্রিবেলায় খাওয়ার সময় এতটা গোপনীয়তা কেন? দুপুরবেলা তো খেলে অসুবিধে ছিল না, মানে কোনো কিছু নেই। আমি তখন দেখলাম যে ছেলেটা যে খাবার নিয়ে এসেছিলো একটি প্লেটে করে, মানে প্লেট বলতে কাগজের প্লেট, কাগজের যে শক্ত প্লেটগুলো, মানে যেটা ওই পড়ে যাবে না আর কি, খাবারগুলো খুব শক্ত প্লেট, সেই শক্ত প্লেটের মধ্যে খাবার নানা রকমের সব সাজিয়ে, আমি কি খাবার আছে আমি সেটা দেখিনি, গন্ধ পাচ্ছি যে চিকেন মাটন এরা ধরনের কিছু একটা হবে, রিচ খুব খাবার। সেই সমস্ত খাবার নিয়ে এগিয়ে ট্রেনে বাথরুমের দিকে চলে গেল, গেটের দিকে চলে গেল, খাবারটা সাজিয়ে, মানে ওরা খাবার শুরু করার আগেই খাবার সাজিয়েই চলে গেল। আমি শুয়ে যাচ্ছি, আসছে আর না কিছুতেই। কিছুক্ষণ পর আমি হয়তো গেটের ধারে গিয়ে খাবে নাকি, কেন এসি ছেড়ে বাইরে বেরিয়ে গিয়ে খাবে, এরকম তো কোনো মানে হয় না। এরকম কি মানে হয়? সবাই তো এসির মধ্যেই বসে বা খাওয়া দাওয়া করবে, তার জন্যই তো, বাইরে তো গরম। আমি নর্মালি শুয়ে আছি, কিছুক্ষণ পর দেখি প্লেটটা পরিষ্কার, প্লেটের মধ্যে খাবার নেই, কাগজের প্লেট, ফেলে দেয়নি, হাতে করে নিয়ে এসছে, খাবারগুলো নেই। আমি সেটা শুয়ে দেখছি রীতিমতো, আমি দেখছি, এসে ঢুকে পড়লে আবার পর্দাটা টেনে দিল, দিয়ে আবার কিছুক্ষণ পর আবার একটুখানি খাবারে করে, এবার পরিমাণটা দেখি অল্প, এরকম প্রথমবার নিয়ে গেল, আমি না উঠে বসে পড়েছি, বসে আমি দেখছি, আমি কোনো কথা বলিনি দোষ, ও দেখি আমাকে যেন চিনতে পারছে না, মানে আমার সঙ্গে এতক্ষণ আড্ডা হলো, কথাবার্তা হলো, এতটা ফ্র্যাঙ্কলি মেলামেশা হলো, সব কিছু হলো, কিন্তু এরপরে আমার সঙ্গে আর ওরা যেন চিনতে পারছে না, ওই ছেলেটি আর চিনতে পারছে না। এবার আমি বসে আছি, আমি সিটের উপর চুপ করে বসে আছি, আবার ও কিছুক্ষণ পর মিনিট 10-15 পরে আবার ও ফিরে এলো, হাতের প্লেটটা নেই, প্লেটটা ফেলে দিয়ে এসছে, দিয়েছে ও যথারীতি খাওয়া দাওয়া করে, ওরা এবার লাইটটা দেখলাম নিভিয়ে দিল ওখান থেকে, দিয়ে শুয়ে পড়েছে। আমি না ওদের সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা চালাইনি, কোনো রকমভাবে কথাবার্তা চালাইনি। এবার আমার ব্যাগেতে কিছু খাবার ছিল, শুকনো খাবার ছিল, প্লাস তোমার ওই রাত্রে যে খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম সে কিছুটা বেঁচেও গিয়েছিল, আমি আমার সেটা রেখে দিয়েছি, আমার ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, আমি ফেলিনি আর কি, আমি জানি যে সকালে যদি ভালো থাকে আমি খেয়ে নেবো সেটা। এবার আমি শুয়ে পড়েছি, যথারীতি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম ভেঙে, মানে ভোরই ঘুম ভেঙে গেছে আমার, অনেকটা সকাল ঘুম ভেঙে গেছে। আমি ব্রাশ টাশ করে নিয়ে এবার মানে নামবো, ব্রাশ টাশ হয়ে গেছে, এবার আমি খাই, একটুখানি খেয়ে নিই, কেন ট্রেন ধরতে হবে, খাওয়া দাওয়া করবো। ব্যাগ থেকে টিফিন কৌটোটা বার করেছি, বার করে দেখছি আমার ব্যাগের টিফিন কৌটোর মধ্যে খাবারই নেই। আচ্ছা, রাত্রিবেলা নুডলস আমি রেখেছিলাম, আমি সবটা খেতে পারিনি, অনেকটাই দিয়েছিল, ওই বোলেতে দেয় অনেকটাই ছিল, আমি সেই বোল থেকে ওই আমার একটা হট থাকে না, টিফিন কৌটো থাকে যেটা খাবার গরম থাকে, ওর মধ্যে ঢুকিয়ে এঁটে রেখে দিয়েছিলাম যাতে খাবারটা কিছু না হয়, আর বোলটা আমি ফেলে দিয়েছিলাম যেটা রেস্টুরেন্ট থেকে দিয়েছিল। আমি খুলে দেখছি ওর মধ্যে কোনো রকম একটা নুডলসের তোমার কোনো চিহ্ন নেই, কোনো রকম চিহ্ন নেই। আমি রাত্রিবেলা ঘুমের ঘরে আমি নিজে খেয়ে নিয়েছি নাকি, না কেউ কিছু খেয়ে নিল? আমি ব্যাগটা দেখলাম যে না, ব্যাগে তো কিছু চেঞ্জ নেই, কিছু সব রকমই একই জিনিস আছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই। আমার জিনিসটা খটকা লাগলো, খটকা মানে ভীষণভাবে খটকা লাগলো। এবার আমার ভুল হয়েছে কি, আমি যে কোনো জায়গায় খাবার খেলে, মানে আমার এটা আমাদের প্রসেসের মধ্যে থাকে, পৈতে হওয়ার পর একটা প্রসেস থাকে, সেই প্রসেসটা আমি ওই রাত্রিবেলা নুডলস খাওয়ার সময় না করা হয়নি, সেটা আমার তখন মনে পড়ে যে আমি তো কিছু করিনি, আমি ওই খাবার আগে যেটা করতে হয় আমাদের কিছুই করিনি। আমি আর ভাবিনি, আমি এবার আমার নেমে যাবো। এবার আমি নেমে বাড়ি চলে এসেছি, চলে আসার পরও 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, বাবার সঙ্গেও এটা নিয়ে কোনো কিছু আমি আলোচনা করি, কোনো কিছু আলোচনা, কারণ আমি কিছু তো দেখিয়ে কিছু ফেললে, আমার শুধু খাবারটা ছিল, আমি খাবারটা পাইনি, আমি এটা আর কী বলবো, এটা নিয়ে কী আলোচনা এটা নিয়ে করবো, আমি এটাকে আরও গুরুত্বও দিনই, কিছু নয়। এবার আমাদের কাছে তারপরে ওই ঘটনাটা হওয়ার, মানে আমি ফেরার প্রায় মাসখানেক পর একটা আমাদের কাছে কেস আসে,
সেই কেসটা অনেক দিন ধরেই হ্যান্ডেলিং হচ্ছিল, সেই কেসটা আমি জানতাম না, পুরো বিষয়টা আমি জানতাম না। সেইবারে এসেছিলো আর কি, সে তখন ওই ঘটনাটা বাবার সঙ্গে যখন আলোচনায় আমি তখন জানতে চাই যে কী হয়েছে না হয়েছে, তখন বলে একটা অন্য কেস আর কি। তো সেই কেসের মধ্যে একটা জায়গা ছিল যেখানেতে যারা ওদের বাড়িতে একজন কারা ছিল যারা প্রেত চর্চা করতো, ঠিক আছে, প্রেত চর্চা করতো এবং ওই সমস্ত কাজকর্ম করতো, সেই নিয়ে ওদের বাড়ির প্রবলেম ছিল, সেই সব নিয়ে। এবার প্রেতকে রীতিমতো তারা খেতে দিত, খাবার দাবার খেতে দিত বা এই সমস্ত কিছু করতো। এবার এরকম কেস অলরেডি অনেকবার জায়গায় আমি দেখেছি বা এরকম শুনেছি, কিন্তু আমার ওই সময় কিন্তু মনে ছিল না। এবার আমি তখন 2 4 করতে লাগতে বা মানে ভাবতে শুরু করেছি যে আচ্ছা ও যে রাত্রিবেলা ওই ছেলেটি যখন আমি ট্রেনে দেখলাম, আমার তো একটা মনে ডাউট হচ্ছে, এরকম ঘটনা তো সচরাচর কারোর সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ হয় না, খুব রেয়ার কেসে হয় মানুষের সঙ্গে। যখন আমার সঙ্গে একটা অদ্ভুত জিনিস ঘটেছে, আমি তো মন থেকে অত সহজে আমার বেরোবে না ওটা, যে আমি খাবারটা রেখেছিলাম পাইনি, এটা তো আমি অটোমেটিক্যালি ভাবছি বা ভুগছি যে আমি কেন পাচ্ছি না, বা উত্তরই খুঁজে পাচ্ছি না, যে আমি তো রেখেছিলাম, কনসিয়াস মাইন্ডে রয়েছি আমি। এবার ওরা মানে যখন এবার আমি এবার 2 4 করার চেষ্টা করছি যে আচ্ছা প্রেতকে যে খাবার দেওয়ার কথা মানে যে আছে, প্রচলন আছে বা এই ধরনের জিনিস আছে, তাহলে ওই ছেলেটি যখন প্লেটে করে খাবার যে বাথরুমের কাছে নিয়ে গেল, খাবার যখন বাথরুমের কাছে নিয়ে গেল, ওটা কী ছিল বা কী করলো, ওটা কি ওরা কি ওই ধরনের কিছু চর্চা করে বা কিছু করে? আমার তখন একটা ডাউটের জায়গা লেগেছিল। তারপর ভাবলাম যে না হতে পারে, আর ভেবে লাভ নেই, নিশ্চয় তো ওই সব কিছু করে বা ওই সব কিছু কারণ নিয়ে হয়েছে। আমি জিনিসটাকে নিয়ে পুরোপুরি ভাবা বন্ধ করে দিয়েছি, ভাবা বন্ধ করেছি। আমি বিশ্বাস করেছি হ্যাঁ যে ওই ধরনের কিছু ওরা করে হয়তো, এবং ওই কারণেই আমার খাবারটা উদা হয়েছে। মানে তার কারণ আমি কী করলাম, যখন ভাবলাম আমি ওই টিফিন বক্সটাকেও কিন্তু ফেলে দিয়েছি সেদিনের মতো। কারণ আমাদের কিছু জিনিস অবশ্যই অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আমরা অনেক কিছু জায়গায় গিয়ে সেখানকার খাবার খাওয়া, সেখানকার ছোঁয়া নিজের বাড়িতে না নিয়ে আসা, এগুলো অনেক কিছু আমাদের মেনটেন করে চলতে হয়। কারণ পরের যখন কিছু মানে উপকার করতে যেতে হয় বা পরের অন্য কেউ যখন এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে ভুগছে বা কেউ যখন এই ধরনের বাজে ক্রিয়া করছে, তাদের সেখানকার জিনিসগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, তাহলে আমরা লড়তে পারবো না। অনেক কিছু জিনিসের মধ্যে দিয়ে অনেক কিছু ক্রিয়া করা যেতে পারে, অনেক কিছু ছোঁয়ার মধ্যে দিয়ে, আমার এঁটো খাবারের মধ্যে দিয়ে অনেক কিছু কেউ করতে পারে। এরকমও হয়, এঁটো খাবার দিয়ে অনেক কিছু কেউ কিছু করতে পারে, বা এই ধরনের চালনা করা বা এইগুলো হতে পারে, এগুলোও হয়। বাট আমি খুব একটা এই যে পিশাচ বা প্রেত চালনা বা বাড়িতে মধ্যে পিশাচ পাঠিয়ে দেওয়া, এই কনসেপ্টটার মধ্যে খুব একটাও যে বিরাট কিছু বিশ্বাস করতাম সেই সময়, বা এরম যে হয় বা এই ধরনের কিছু হয়, বা কেউ সাধারণ কোনো বাড়িতেও যে এই ধরনের কেউ কিছু করতে পারে, এইগুলো কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি আর কি, বিশ্বাস করতামও না। এইবার হয়েছে কি, বেশ কিছুদিন চলে গেছে, তো এরকম তো মানুষজন তো আসা যাওয়া করেই, আসে যায় হ্যান ত্যান, এরকম তো মানুষ আসে আমাদের কাছে। তখন মাকে দর্শন করবার জন্য, সবুজকালী মাকে দর্শন করার জন্য একটা ফ্যামিলি আসে। ওরা বলে যে এরকম কলকাতায় আমাদের এই বড়নগর দমদম চত্বরেই বাড়ি, ওখান থেকে মাকে দর্শন করার জন্য এসেছি আর কি। শুনেছি এরকম সবুজ রঙের কালী ঠাকুর তো কোথাও সেইভাবে দেখিনি বা নেই, এরকম আসে আননোন পাবলিক, এরকম অনেকে আসে, মাকে দর্শন করে পুজো দেয় চলে যায়, সেরকম এসছে। এবার যারা আসে প্রত্যেকের সঙ্গে একটা কথা বলার জন্য নিশ্চয়ই আমাদেরকে একটা আপ্যায়নের ব্যবস্থা থাকতে, কথা বলি প্রত্যেকের সঙ্গে, সবাই এসছে, আসুন বসুন, ঠিক সেরকমভাবেই কথোপকথন হচ্ছিল। তখন ওরা আমাকে বলে যে আমাদের তো আপনারা এই সমস্ত কিছু করে দেখলাম, এখানে সার্টিফিকেট রয়েছে মন্দিরে, তো আমি ইউটিউবে যা শুনেছি এরকম ব্যাপার, আপনাদের নিউজে দেখেছি, তো আমাদের একটু প্রবলেমের মধ্যে ভুগছি, বাস্তুগতভাবে প্রবলেমের মধ্যে ভুগছি, আপনারা কি কোনোভাবে হেল্প করতে পারেন? কোনোভাবে হেল্প করতে পারি মিনস আপনি তাহলে আসতে হবে আপনাকে এই সমস্যাতে, আপনি তো এখন এসেছেন মাকে দর্শন করতে, আপনি তো এক্ষুনি তো এইসব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, আপনি একদিন ফোন করে আসুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ফোন করে আসবেন। বলো ঠিক আছে, তাহলে আমি খুব তাড়াতাড়ি একজনকে নিয়ে আসবো সঙ্গে করে, বলে এবার ওরা চলে যাওয়ার পর 2-1 দিনের মধ্যেই ফোন করে বলেন যে আজকে আপনারা আছেন, তাহলে সন্ধ্যের সময় একটু যাবো আমরা। সন্ধ্যের সময় ঠিক আছে, সন্ধ্যের সময় ওরা এলো, গাড়ি নিয়ে এসছে। এবার আমি তো একজনকে দেখে চিনতে পেরে গেছি, ওই ছেলেটা, ও আমাকে দেখে চিনতে পেরে গেছে, বলছে আরে আপনি এখানে? আমি বলছি এটা আমাদেরই বাড়ি। বলছে আপনি, এবার কথা বলছে আপনি কিছুই বলেননি তখন, এরকম এসব ব্যাপার। আমি বললাম না, আমি খুব একটা সচরাচর কোনো জায়গায় আমি নিজেকে পরিচয় দিই না যে আমরা এই সমস্ত কাজ করি বা আমাদের এইসব ব্যাপার আছে, খুব একটা পরিচয় কোথাও দিন। আপনার সঙ্গে তো দেখা হয়েছে এমনি কারণে, আমি কেনই বা বলতে যাবো এইসব জিনিস। বললো আমি ওই এইবার হচ্ছে, এবার তোমাকে মেন ঘটনায় এবার আসি।
ওদের যে বাড়িটা ছিল, ওই পৈতৃক যে বাড়িটা, পুরনো বাড়িটা, যেটা যাদের বাড়ি ছিল তাদের কাছ থেকে কিনেছে, মানে যারা ভদ্রলোক, যারা ঠাকুর দেখতে এসেছিল আমাদের বাড়িতে। আর এই যে ছেলেটি, ওদেরই বাড়িতে নিচের তলায় ভাড়া থাকে। আচ্ছা, ওদেরই বাড়িতে নিচের তলায় ভাড়া থাকে পুরো ফ্যামিলিটা, যারা আমার সঙ্গে ট্রেনে এসেছিলো মাসখানেক আগে, পুরো ফ্যামিলিটাই নিচের তলায় ভাড়া থাকে। ওদের নানা রকমের প্রবলেম তৈরি হচ্ছে, সেই জন্যই আসা। এবার কী প্রবলেম হচ্ছে সেটাকে একটুখানি, মানে আমি এবার ব্যাপারটাকে পুরো ওদের কাছ থেকে পুরোটা শোনা, এবার আমি সেটাকে ওদের কাছ থেকে যেভাবে শুনেছি আমি সেটাকে পুরো ন্যারেট করার চেষ্টা করবো, এবং আমি চেষ্টা করবো যেন সেই ওই ফিলটা দেওয়ার, যে ওরা কী ফিল করেছে, আমি পুরোটাই গল্প আকারে বলছি আর কি, কী ফিলটা করেছে ওরা। এবার ওদের যে বাড়িটা ছিল, পৈতৃক বাড়িটা, মানে পুরনো বাড়িটা, সেই বাড়িটায় ওরা ওখানে থাকা শুরু করে, ভাড়া দেওয়া শুরু করে। এরা ভাড়াটায় ওখানে চলে আসে, ভাড়া থাকছিল আর কি। আর এদিকে পিজিতে দুটো ঘরে দুজন করে 4 জন মেয়ে তারা ওখানে থাকা শুরু করে। প্রথম প্রবলেমটা যেটা শুরু হয় সেটা হচ্ছে, এই যে ফ্যামিলি যারা থাকে নিচের তলায়, যারা ভাড়া থাকে, এদের যে মেয়েটি, সেই মেয়েটির সঙ্গে প্রথম সমস্যার সূত্রপাত হয়। প্রথম যেটা সূত্রপাত হয়, মেয়েটি বলছে মেয়েটির বাড়ির মধ্যে ও বাথরুমের মধ্যে স্নান করছিল, বাথরুমের মধ্যে স্নান করছে। বাথরুমের ধরো এই শাওয়ার লাগানো রয়েছে, এইরকমভাবে সামনে থেকে শাওয়ার লাগানো রয়েছে, আর এই সাইডে আয়না লাগানো আছে, বাথরুমের আয়না, মানে দাঁড়িয়ে স্নান করলে বাঁ দিক ঘুরলে আয়নাটা দেখতে পাবে। এবার ও স্নান করছে, হঠাৎ করে ও মানে ডান দিকে ওই শ্যাম্পু ট্যাম্পু সব রাখার জন্য যে র্যাক করা থাকে সেদিকে রয়েছে, ও শ্যাম্পুটাকে নিয়ে মাথায় মাখছে আর কি। মাখতে এরম একটা আর চোখে বলে জিনিসটা না, এরম তাকিয়ে দেখছে আয়নার মধ্যে অন্য একজনের একটা অবয়ব। আচ্ছা, অন্য একজনের, মানে অন্য একটা মেয়ের অবয়ব, অন্য মেয়ে মানে ওই যে পিজিতে থাকে তাদের মধ্যে একটা মেয়ের অবয়ব, চেনাশোনা আছে, পাশের রুমেতে একই জায়গায় থাকে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চেনা মুখ চেনা আছে, কথাবার্তা হয়। ওই মেয়েটাকেও দেখতে পাচ্ছে, ওনা চমকে যায়। তুমি ভাবো, স্নান করছে, সেখানে আয়নার দিকে ভাবে তাকিয়ে দেখছে যে একটু অন্য মেয়ের মুখ। তারপরে ও মানে শ্যাম্পুটা যে চোখে পড়ে গেছে, ওর একটু ধুয়ে নিয়ে দেখা যাচ্ছে আর কিছু নেই, আয়নাতে ওকেই দেখা যাচ্ছে। ওর রীতিমতো আতঙ্ক হয়ে গেছে, যা হোক করে স্নানটা করে নিয়ে বেরিয়ে পড়েছে বাথরুম থেকে। বেরিয়ে ওর মাকে হাউ করে যেতে বলছে, এরকমভাবে দেখলাম ওখানে একজনের, আমাদের ওই যে পাশের এতে থাকে, যে মেয়েটা থাকে ইউনিভার্সিটিতে পড়ে, ওর মুখটা দেখতে পাচ্ছি আয়নার মধ্যে। বুঝলে, এটা আবার কি? ওর মা বলছে, এটা আবার হয় নাকি? কী দেখছিস, এসব জিনিস এসব হয় নাকি? এইবার যেটা হলো, বললো এসব হয় না বলে ওকে চুপ করে দিয়েছে। মেয়েটা তো ভয় আছে, আর বাথরুমে যেতে চাইছে না, বাথরুমে যাওয়ার সময় ভয় পাচ্ছে, ভয় মানে মাকে বলছে তুমি দাঁড়াও, আমি দরজা লক করবো না, এরকম করে বাথরুমের মধ্যে বাথরুম ইউজ করছে। এইবার যেটা হচ্ছে, পাশের যে ওই পিজিতে যে মেয়েগুলো থাকতে শুরু করেছিল, ওরা ওখানে নিজস্ব রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, ওখানেই থাকে, পড়াশোনা করে, ওখানে নিজস্ব মানে রান্না করে নেয়। আর ওরা বলছে যে ওদের নাকি বাড়ির মানে রান্না করে রেখে দিয়েছে খাবার, সেই রান্না বলছে খাবার কমে যায়, নিজেদের মধ্যে কে খেয়ে নিয়েছে, এরা ভুল বোঝাবুঝি তৈরি হয়। জায়গাটা সবাই মিলে থাকে, অ্যাডজাস্টমেন্ট করে ভাগ টাগ নিয়ে পয়সা করি, সেরকম একটা যেটা খরচা হয় সেরকম ভাগ করে অ্যাডজাস্টমেন্ট করে ওরা সবাই মিলে মানে রান্না বান্না করে, থাকা খাওয়া করে, বা গ্যাস ট্যাসগুলো কেনা, এগুলো সমস্ত করে। এবার ওদের বলছে রান্না করছে, খাবার কমে যাচ্ছে, ভাত কমে যাচ্ছে। তখন যে রান্না করে, ধরো আজকে সে পড়তে যায়নি বা ইউনিভার্সিটি যায়নি, সে ওখানে রান্নাটা করেছে, ও সবাই ফিরে এসে বলছে তাহলে খাবার কোথায় গেল? যখন খেতে যাবে দেখছে খাবার মধ্যে তুই তাহলে চাল নিতে ভুল করেছিস, এবং নিজেদের মধ্যে এরকম অশান্তি একটা প্রবলেম তৈরি হয়। এই প্রবলেম তৈরি হচ্ছে একটা, যখন এরকম ঝামেলা চলছে বা এরকম মনোমালিন্য চলছে, বাড়িওয়ালা বলছে কী হয়েছে তোমাদের, এরকম মনোমালিন্য চলছে, তখন বলে যে এরকম আমাদের যে রান্না করছে প্রত্যেকের সঙ্গে, মানে 4 জন ঘুরে ফিরে বলছে আচ্ছা আমি রান্না করিনি, মানে আমি অল্প রান্না করেছিলাম, তুই আমার নামে দোষ দিলি, ওই জন্য তুইও ইচ্ছা করে কম করলি। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, কেমন দেখো, মানে যেই রান্না করছে তার সঙ্গে এটা হচ্ছে, খাবার কমে যাচ্ছে, অটোমেটিক্যালি খাবার কমে যাচ্ছে, কিছু তো একটা প্রবলেম ওই জায়গায় ঘটছেই। এবার এরা এই ঘটনাটা ওই পাশের বাড়ির লোকগুলো শুনতে পাওয়ার মানে পাশে যারা রয়েছে ওরা শুনতে পেয়েও ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াসলি হয়। মেয়ে যেহেতু এরকম করেছে, নিজেদের মধ্যে আলোচনা করে ওরা বলে যে একজনের কাছে আমরা যাব, একজনের কাছে তাহলে দেখাতে, যে কাউকে একটু দেখাতে হবে, ঝাড়ফুঁক করে দেবে, এই সমস্ত একটু দেখাই গিয়ে আর কি। গেছে ওখানে, একজন কাছে গেছে, একজন সাধকের কাছে গেছে। এবার সে গিয়ে যার কাছে গেছে, মানে উনি ওই প্রেত চর্চা করেন বা এই সমস্ত জিনিস করেন, প্রেত নিয়েই কাজকর্ম করেন বলে নিজেকে উনি মানে এইভাবেই প্রচার করেন বা বলেন।
এই টাইপের মানে বলেছে আর কি। তো সেখানে যাওয়ার পর ওদেরকে কিছু ক্রিয়া করতে বলেছে, যে তোমরা বাড়ির মধ্যে তোমাদের ঘরের মধ্যে তোমরা এইরকম করো, 2টো রুম তোমরা এরকম করো, এই সমস্ত ক্রিয়া তোমরা 4 জনেই করতে হবে। ক্রিয়াগুলো আমি পরে বলছি কি কী কী ভয়ঙ্কর ব্যাপার ছিল, কেন এই আরও প্রবলেমের মধ্যে ফেস করা। ওরাকে বলেছে, ওরা রীতিমতো সেই জিনিসগুলো করতে শুরু করেছে, করেই যাচ্ছে, কিন্তু কোনো ফলের লাভ কিছুই হচ্ছে না। ফল যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা কোনো কিছুতে আর ভয় পাচ্ছে না, ওরা আর কিছু ভয় পাচ্ছে না। বাথরুমের মধ্যে এরকম আয়নাতে কাউকে যদি দেখলেও মেয়েটার ভয় পায় না, মেয়েটার একটা সাহস এসে গেছে অন্যরকমভাবে। স্বাভাবিকভাবেই ওই বাবাজি বলো বা ওই সাধককে ভীষণভাবে বিশ্বাস করেছে যে আর কোনো তো ভয় নেই, আমার সব বসে চলে এসছে। এ বলেছিল তোমাদের সব বসে চলে আসবে এই সমস্ত ক্রিয়া করলে। মেন প্রবলেম যেটা ফেস করতে শুরু করলো, ওই যে 4 জন যে পিজির মেয়ে ছিল ওরা, এবং উপরতলা যে বাড়ির মালিক যারা ছিল তারা হচ্ছে মেন প্রবলেম ফেস করতে শুরু করলো বিভিন্ন রকমভাবে। মানে ভয়ঙ্কর রকমের উত্তক্তকর ব্যাপার তৈরি হলো বাড়ির মধ্যে। এরা ঘুমোচ্ছে, দরজা কেউ খুলে দিচ্ছে অটোমেটিক্যালি। ধরো 2টো রুমে 2টো মেয়ে ঘুমোচ্ছে, মাথা উল্টো দিকে, পায়ের দিকে দরজা বলছে হাট করে খোলা, ঘুম থেকে উঠে দেখছি দরজা খোলা। যাই হোক, মেয়েরা অল্প বয়স, অন্য জায়গা থেকে সেখানে থাকছে, এরকম একটা পুরনো বাড়ির মধ্যে রয়েছে, একটা তো ভয়ের পরিবেশ তো থাকবেই। সেখানে একটা অন্য জায়গায় উটকো জায়গায় এসে আছে, দরজা খোলা রাত্রিবেলা, এরকম তো ভয় পেয়ে যাচ্ছে তারা। দরজা বন্ধ করে দিচ্ছে, এসে বিছানায় বসছে, অটোমেটিক্যালি আবার দরজা খুলে যাচ্ছে। দরজার জন্য ওই কাঠের মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে দরজার লক ঠিক করাচ্ছে। ওই সেই এসি থাকলে যে লকগুলো হয় না, ওই লকটাকে কী বলে আমি জানি না, ওই লক করে দিচ্ছে যেটাতে এমনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে থাকবে, সেই জিনিস করে দিচ্ছে, তাতেও দরজা খুলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটতে থাকছে। খাবার দাবার তো যেটা কমেই যাচ্ছে। এবার যেটা সবথেকে মারাত্মক ব্যাপার যেটা একটা হলো, মানে মারাত্মক ঘটনার যেটা সূত্রপাত হলো যে এবার সেটা হচ্ছে এদের মধ্যে 4 জনের মধ্যে থেকে একটি মেয়ে, এই মেয়েটির বাড়ি হচ্ছে তোমার ওই বাঁকুড়ার দিকে। একটি মেয়ে, ও এবার বাথরুমের মধ্যে স্নান করেছে, ওই দিকের বাড়ি নয় তো, এরা মেসের দিকে আছে, মানে পিজির বাথরুমে ঢুকেছে স্নান করবে বলে। স্নান করছে, ক্রমাগত বাইরে থেকে কেউ ডেকে যাচ্ছে, আচ্ছা, ক্রমাগত বাইরে থেকে কেউ ডেকে যাচ্ছে। ও বলছে দাঁড়ানো না, যাচ্ছি। ও ভেবেছে হয়তো ওদের মধ্যে কেউ বাথরুমে যাবে বলেই হয়তো ডাকাডাকি করছে, একটি বাথরুম, কেউ যাবে বলেই ডাকাডাকি করছে। ও রুম থেকে বেরিয়ে ও ঘরে গেছে। বলছে তুই ডাকছিলিস, তুই? ও রুমমেটকে বলছে তুই ডাকছিলিস? বলছে না তো, আমি তো এখানে বসে আছি। পাশের রুমে যাদের থাকার কথা সেখানে একটা মেয়ে নেই, সে চলে গেছে পড়তে, আর একজন আছে। ওকে বললো তুই গিয়ে আমাকে ডেকে এলি, তুই বাথরুমে যাবি? তো আমি তো এখানেই বসে আছি। বলছে মজা করছিস আমার সঙ্গে? আমাকে তো এই তো গিয়ে ডেকে ডাকছিলিস, আমি বাথরুম থেকে বেরোয়নি। ওইটা শুনে না থমকে গেছে কিছুটা, ভাবছি ওর মজা করলো না কি হলো, ভয় পেয়ে ও যথারীতি আবার বাথরুমে ঢুকে গিয়ে স্নান করছে। এবার স্নান করে যখন এবার বেরোবে, দুপুরবেলা ঘটনা ঘটছে, স্নান করে যখন বেরোবে, দরজায় দেখতে পাচ্ছে 2টো হাতের ছাপ, মানে ঠিক এইভাবে কেউ হাত দিয়ে দাঁড়ালে যেভাবে ছাপ হয় সেইভাবে ছাপ, 2টো হাতের ছাপ। অথচ ও তো দেখছে আমার হাতে তো শ্যাম্পুর ফেনা বা সাবানের ফেনা কিছু নেই, আর আমি তো দরজায় ওইভাবে চাপ দিইনি, ছাপ 2টো হাতের তাহলে কিসের হলো? ও এইটা দেখে না ভয়ে তাড়াতাড়ি করে রুমে চলে এসেছে। এসে বলছে জানিস এরকম বাথরুমের মধ্যে এরকম হাতের ছাপ। বলছে তুই ভয় দেখাচ্ছিস, আমি যাবো এখন বাথরুমের মধ্যে, তুই এরকম করে ভয় দেখাচ্ছিস আমাকে? বলছে না রে, সত্যি তুই দেখ গিয়ে। বলছে কিছু না, তুই ভয় দেখাচ্ছিস মিথ্যে করে, ওসব কিছু হয় না বলে। আর একটি মেয়ে, এবার ও বাথরুমে যাবে, ও স্নান করবে, ঢুকে পড়েছে। ও ঢুকে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। জলের আওয়াজ হয়ে যাচ্ছে কন্টিনিউ, শাওয়ার চলছে। এবার যে মেয়েটি ছিল এবার খাবে, বলছে এখনও বেরোলো না, ছুটি, মানে ও এদের ছুটি ছিল সেদিন। বলছে 1 ঘন্টা হয়ে গেলে এতক্ষণ তো বাথরুমে লাগে না, এতক্ষণ একটা মানুষের বাথরুম ইউজ করতে কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা হয়ে গেছে, এখন লাগছে না। ও গিয়ে এবার বাথরুমের দরজাটা ধাক্কা দিতে শুরু করে, খোল, এখনও হয়নি তোর, কী করছিস এতক্ষণ ধরে? দরজা মানে নিজে থেকে বাইরে থেকে খোলার চেষ্টা করছে, লক তো বাইরে থেকে লক, কোনো সাড়াও পাচ্ছে না, জোরে ডাকছে। এর আওয়াজ শুনে পাশের রুম থেকে যে একটি মেয়ে ছিল সেও চলে এসেছে। ও এসে বলছে দেখ না এরকম এতক্ষণ ধরে দরজা খুলছে না, অনেকক্ষণ ঢুকেছে বাথরুমের মধ্যে, সেই আমি বেরিয়েছি তখন থেকে ও ঢুকেছে, তারপর থেকে এখনও বেরোয়নি। বলে এরা কী করে, প্লাস্টিকের ওই দরজা ছিল, ওরা না জোর করে 2 জনে মিলে টানাটানি করতে লকটা কোনো ভেঙে যায়, প্লাস্টিকের লক ছিল, ভেঙে যায়। ভাঙতেই ওরা যখন ভেতর থেকে দরজাটা খোলে দেখি খুলতে পারছে না, মানে আটকে যাচ্ছে কিছুতে। হালকা করে আরও জোর করে খুলতে দেখছি ও বাথরুমের ফ্লোরের মধ্যে পড়ে রয়েছে,
বাথরুম ফ্লোরের মধ্যে এরা তো চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে দেখি। মেয়ে ভীষণভাবে ভয় পেয়ে গেছে আর চেঁচামেচি আরম্ভ করেছে, করতেই পাশের ওরা ওখান থেকে ছুটে চলে এসছে। ওর মা আর মেয়েটি ছিল পাশের ওই সেক্টরে যারা থাকে আর কি, ভাড়ায় যারা থাকে, ওরাও ছুটে এসে ভেতর দরজা ধাক্কাচ্ছে, তোমরা খোলো, কী হয়েছে, চেঁচামেচি করছো। ওরা খুলে দিয়েছে, বলছে এরকম অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যে পড়েছিল। ওকে ধরে ধরে তুলে নিয়ে এসে সামনেটাতে শুইয়ে মুখের উপরে জল দেওয়াচ্ছে, জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আর ওপর থেকে বাড়িওয়ালার যারা ছিল ওরাও নেমে এসেছে, এসে ওকে ভালো করে ড্রেস আপ করিয়ে এবার ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমের উদ্দেশ্যে নিয়ে গেছে। নার্সিংহোমে ট্রিটমেন্ট করানোর পর ওর জ্ঞানটা নিয়ে এসছে, ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দিয়ে ওর যখন জ্ঞান ফিরেছে তখন না ও ভয়ে রীতিমতো চিৎকার করতে শুরু করেছে। জ্ঞান ফিরতে চিৎকার করছে, মানে কারোর দিকে তাকাচ্ছে না, বলছে সরে যাও আমার কাছ থেকে সবাই, সরে যাও। কী হয়েছে বল, তোকে বলছে না কিছু হয়নি। এবার তো ওকে ডিসচার্জ করে দেবে, প্রবলেম আর কিছু নেই, জ্ঞান ফিরে গেছে, কোনো সমস্যাও নেই, ডিসচার্জ করে দেবে। বলছে না আমি ওখানে যাবো না, আমি বাড়ি যাবো, আমার বাড়ির লোককে খবর দাও। বাড়ির লোক অটোমেটিক বাড়ির লোককে খবর দিয়েছে যে দেখ বাড়ির মেয়ের অসুস্থ, বাড়িওয়ালা সে বাড়ির লোককে খবর দিয়েছে, বাড়ির লোক এসে মেয়েটাকে ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে চলে গেছে। আর এর এখন পিজির মধ্যে 4 জনের মধ্যে থেকে 3 জন রয়েছে, ঠিক আছে। আর ওদিকে ওরা যেমন ছিল তেমন রয়েছে। আর ওদেরকে কিন্তু ওরা কি ক্রিয়া যা কিছু করার সমস্ত কিন্তু করেই যাচ্ছে, ওরা কিন্তু সমস্ত কিছু ক্রিয়া করেই যাচ্ছে। এইবার হলো যেটা মেন সবথেকে ভয়ানক যে ঘটনাটা যেটা ঘটলো, এবার ওপরতলায় এতদিন খুব একটা ওরা কিছু ফেস করেনি, মোটামুটি এমনি শ্যাডো সরে যাওয়া, রান্না করছে পিছন দিক থেকে কেউ একজন শ্যাডো সরে গেল, বা ভদ্রমহিলা নামছে সিঁড়ি দিয়ে মনে হচ্ছে না কেউ আগে একজন নেমে চলে যাচ্ছে, এরকম টুকটাক ফিল করছে। যে বিরাট কিছু ভয় পাওয়া বা কিছু প্রবলেম ফেস করা যেটাকে বলে সেটা হয়নি। মানে যেটা মনে হতে পারে যেটা মনের ভুল, এরকম মনে হতে পারে যেটা আমার মনের ভুল ছিল বা কিছু এরকম ওদের মনে হতে থাকলো, ওরা অতটাও ফেস করেনি। এবার ওদের সঙ্গে যে ঘটনাটা ঘটতে থাকলো সেটা কিন্তু খুব মানে যেটা হলো একদম মানে কিছু হয়নি, যেটা হলো তো খুব মারাত্মক হলো। সেটা হচ্ছে ভদ্রলোক ঘরে ঘুমোচ্ছিলেন, দুপুরবেলা ঘরে ঘুমোচ্ছিলেন। এবার ভদ্রমহিলা এসে ওনার পাশে এসে বসে ভদ্রলোক হঠাৎ করে চিৎকার করে উঠে পড়েছে, ঘুম থেকে চিৎকার করে উঠে পড়েছে। কে তুমি বলে কে তুমি মানে তুমি কি জোর করে ঘুমিয়ে পড়েছিলে নাকি এইভাবে? আমি কে তুমি মানে আমিই তো। বলো না আমি তাহলে স্বপ্ন দেখছিলাম, মানে কে এসে আমাকে একটা ডাকছে, স্বপ্ন দেখেছি হয়তো। মানে হতে পারে, তুমি স্বপ্ন ছাড়া আর কী দেখবে এখন দুপুরবেলা, তুমি স্বপ্ন ছাড়া কী দেখবে? সেই যাত্রা কিছু হয়নি, এটা প্রথম সিমট্রম ছিল। রাত্রিবেলা ঘুমোচ্ছে দুজনে, ভদ্রলোক আর ভদ্রমহিলা, ওরা দুজনেই থাকে উপরে অবতলায়। রাত্রিবেলা ঘুমোচ্ছে, এবার ভদ্রমহিলার ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, এমনি ঘুম ভেঙে গেছে, নর্মালি ঘুমোতে চোখটা খুলে তাকিয়েছে। চোখটা খুলে তাকানো যা, আর সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক আবার ওই রকম চিৎকার করে উঠে বসে পড়াও। তাই ভদ্রমহিলার ঘুম কিন্তু এমনি ভেঙেছে, ঘুমোতে চোখটা খুলেছে। পাশের যিনি মানে ওনার হাজব্যান্ড দুপুরবেলা ঠিক যেভাবে চেঁচিয়েছিল সেইভাবে, তুমি সরে যাও, তুমি গিয়ে এখানে আমার পাশে শুয়ে আছো, কী হচ্ছে তোমার ঘুমের ঘরে, তুমি দুপুরবেলা এরকম করলে, এখনও এরকম করছো, কী হলো হঠাৎ করে তোমার? এবার বলতে না ভদ্রলোক বলে যে আমি বাথরুমে যাব, বাথরুম থেকে আসছি। বাথরুমে গিয়ে উনি বাথরুম থেকে করে না কোনো রকমভাবে পরিকি করে বেরোনোর চেষ্টা করে, ঢুকেই বাথরুমে ইউজ করেনি কিন্তু বাথরুমের মধ্যে ঢুকেই পরিকি করে বেরোনোর জন্য দরজাটা খুলেই বেরিয়ে, মানে জাস্ট পা দিয়ে দরজাটা, মানে তুমি ধরো ঢুকলে বাথরুমের মধ্যে, ঢুকে দরজাটা লক করবে কি করোনি, তারপরে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে আসার মতো। বেরিয়ে আসাও কি একদম ওখান থেকে হঠাৎ করেই বুকে হাত দিয়ে পড়ে যান, কার্ডিয়াক অ্যারেস্ট হয় ওনার, হার্টের থেকে অ্যারেস্ট হয়ে যায় ওনার। ওখান থেকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়, রাস্তাতেই ভদ্রলোক মারা যায় রাস্তাতে। এইবার মানে কি হবে না হবে এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে এবার সবাই একটা মন খারাপ যে কি হলো না হলো। এবার ভদ্র মহিলার যিনি ছেলে, ওদের আরও ফ্যামিলি যারা রয়েছে তারাও এখানে থাকতো না, তারাও ওদের সঙ্গে থাকতে চলো, ওরা ফ্ল্যাটে থাকতো অন্য জায়গায়, সবাই চলে এসেছে। এবার দাহ কাজ সমস্ত কিছু হওয়ার পর সব মিটেছে। এবার মাকে একা রেখে দেবে, ওর সঙ্গে ওর বাড়ির লোকও থাকতে শুরু করে, ওর ছেলে মেয়েরাও থাকতে শুরু করতে, এদের সঙ্গে পুরনো বাড়িতেই থাকা শুরু করে আর কি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে তো একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে, বাড়িতে এইভাবে মারা গেল, মানে এইভাবে হলো হঠাৎ করে রাত্রিবেলা আচমকা, মেয়েগুলো ভয়ে আছে,
যা পড়াশোনা করতে এসছে তো ওরা বাড়ি অন্য জায়গা থেকে, তো সেখানে পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে, তো ওরা ঠিক করে যে আমরা মেস ছেড়ে দেবো, যে ওরা অন্য অন্য জায়গায় আমরা দেখে নেবো বলে মেয়েগুলো সব পুরো সবাই খালি করে দেয়। এরা আর কী বলবে, আটকে রাখার তো কোনো অধিকারের মধ্যে পড়ে না, বলে যে তোমরা চলে যাবে, এতদিন ছিলে এখানে। মন খারাপের মতো একটা হলো, ভদ্রমহিলা বললেন যে এরকম ঘটনা ঘটলো একটা, তোমরাও চলে যাবে। যা ওরা থাকে ওখানে, ওই রকম ঘটনা ঘটছে, ওরা তো থাকবেই না, ব্যাপার হয়েছে। আর যে মেয়েটা বাড়ি চলে গেছিলো ও তো আর আসবেই না এখানে, বলেছে এমনি জিনিসপত্র নিয়ে চলে গেছে। এবার হলো কি, এদিকটা পুরোটাই ফাঁকা হয়ে গেল, এদিকটা পুরোটাই ফাঁকা হয়ে গেল। বা তখন ওই যে ভদ্রলোক ভদ্রমহিলা মানে বা যিনি মারা গেলেন, ভদ্রলোকের মহিলা মানে ওয়াইফ যিনি ছিলেন, উনি তো বিধবা হয়ে গেছেন। তো ওনার সঙ্গে এবার যে ফ্যামিলিটা ওরা এদিকে ছিল, যারা আমার সঙ্গে ট্রেনে যাদের আলাপ হয়েছিল, ওরা বললো তাহলে এদিকটা এক কাজ করুন, আপনি ভাড়া দিন, অন্য যদি কোনো ভাড়া খুঁজতে থাকেন ওরা ভাড়া দিন। বলছে আর ভাড়া দেবার এনেই, হ্যাঁ এইবার বাড়িটাকে প্রমোটিং করে দেবো, আর ভালো লাগছে না এখানে এত কিছু সমস্যা চলছে, হ্যাঁ প্রমোটিং করে দেবো। আর আপনারাও এবার একটা টাইম লিমিট থাকে যে আপনারা এরপরে দেখে নেবেন অন্য কোথাও, আমার ছেলেমেয়েরাও চাইছে না যে আমরা এখানে থাকি, বাড়িটার মধ্যে রাখি, এই মানে নষ্ট করে দেবো বাড়িটা, ভেঙে দেবো। বললো এরকম করবেন, আমরা চলে যাবো, আবার অন্য কোথাও খুঁজবো, এখানে যেহেতু রয়ে গেছি আমরা, এখান থেকে ছেড়ে যেতে আমরা পারবো না। মুখের ওপরে বলছেন যে এখান থেকে আমরা ছেড়ে যেতে পারবো না। ছেড়ে যেতে পারবে না মানে? বলছি না, আমরা এখান থেকে ছেড়ে যেতে পারবো না, আমাদের অনেক টান জন্মে গেছে এখানে, ছেড়ে যেতে পারবো না। এর মধ্যে ওই যার কাছে গিয়েছিল, যিনি পেট চর্চা করেন, ও ওখানে বাড়িতে এসেছিল, এদের এই বাড়িতে এসেছিলো, ওদের ঘরের মধ্যে বসে নানা রকমের সব ক্রিয়াকর্ম অনেক কিছু করে গেছে। কী করে গেছে ওগুলো আমি লাস্টে সব কনফেস করবো, যে কী ক্রিয়াগুলো করেছে বা কী ভয়ঙ্কর ব্যাপারগুলো হয়েছিল আর। তার মধ্যেখানে এইসব জিনিস কিন্তু ওরা চলছেই, ঠিক আছে, যেহেতু এত কিছু হলো, একজন মারা গেল, এত কিছু ঘটছে, ওরা কিন্তু ওর কাছে যাওয়া আসা, জিনিসপত্র নিয়ে আসা, ওই সমস্ত ক্রিয়াদি করা, এই সমস্ত কিন্তু করেই চলেছে। এবারে যেটা সব থেকে আর একটা মর্মান্তিক জায়গা যেটা তৈরি হলো, সেটা হচ্ছে ভয়ের পরিবেশ বাড়ির মধ্যে হচ্ছে। আশেপাশের বাড়ির লোক বলছে যে জায়গাটায়, যে ঘরটাতে ওই মানে পিজিটা ছিল, মেয়েগুলো যেখানে থাকতো, পাশের বাড়ির লোক বলছে রাত্রিবেলা ওই ঘরে আলো জ্বলতে দেখা যায়। আচ্ছা, পাশের বাড়ির লোক জানে, ওই পাড়ার মধ্যে রটে গেছে ওই যা বাড়িটার মধ্যে ভূত আছে। রাত্রিবেলা ওইখানে কেউ থাকে না, পিজির মধ্যে কোনো মেয়ে নেই, সেখানে আলো জ্বলছে। প্রথম ভাবতে হয়তো নতুন কেউ ভাড়া এসছে, জিজ্ঞাসা করেছে কৌতূহলবশত যে তোমাদের এখানে কেউ আবার পিজিতে কেউ থাকতে এসছে নাকি কোনো স্টুডেন্ট? তো আমরা না, এদিকটা ভাড়া দেওয়া হচ্ছে না, তালা দেওয়া। সবাই দেখছি তো বাইরে থেকে তালা বন্ধ, গেটটা বাইরে থেকে, ওইদিকের গেট তালা বন্ধ। অথচ তালা বন্ধ জায়গায় ভেতরে লাইট জ্বলছে মাঝে মধ্যে রাত্রিবেলা, সেটা পাড়ার মধ্যে একটা হইচই পড়ে যায়, রটে যায়, যা হোক একটা এরকম হচ্ছে, ভূত আছে এই বাড়ির মধ্যে। এবার ওই পাড়ারই একটা ছেলে, সে রাত্রিবেলা একটু মানে খেলাধুলা করে আর কি, মানে অন্য বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে যায়, ও রাত্রের দিকেই ফেরে, মানে ফিরতে ভোর রাত হয়ে যায়, কোনো দিন মাঝরাতে ওইখান দিয়েও ফেরে বাইক নিয়ে। বলছে প্রায় দিন ওখান দিয়ে বাইক নিয়ে ফেরার সময় ওই জানলা থেকে যেন কেউ হাত দিয়ে দাঁড়িয়েছে, মানে কারোর হাতের ছাপ দেখতে পায়। আচ্ছা, পিজির দিকটাতে কারোর হাতের ছাপ দেখতে পায়। কেউ কাঁচেতে হাত দিয়ে থাকলে একটা তো বোঝা যায় যে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা শ্যাডো প্রায় দেখতে পায়, ওই ছেলেটা পার্টিকুলার দেখতে পায়। এটা সবাইকে বলে, কেউ বিশ্বাস করে না যে বলে কেউ এরকম হতে পারে না, কেউ নিশ্চয়ই বাড়িরই কেউ ছিল, বা কেউ এসেছিল, বা কোনো কারণে কেউ ঢুকেছিল ওখানে, সেই জন্য তাদেরকে দেখেছিস। বলছে আমি প্রায় দেখবো, প্রায় তো দেখা সম্ভব নয়, এটা প্রায় তো দেখবেন এটা। বলছে এরকমভাবেই ও দেখছে আর কি, ও যথারীতি এরকম হচ্ছে। এইবার এই ঘটনাটা পাড়ার মধ্যে স্প্রেড করতে শুরু করলো, পাড়ার মধ্যে স্প্রেড করতে। অনেকে এইবার সন্ধ্যের সময় একটু মাঝরাত্রের দিকে বা 10টা-11টার দিকে কেউ ওখান দিয়ে গেলে কাউকে না কাউকে ওখানে স্পট করতে পারতো, ওই রুমের মধ্যে থেকে আলো জ্বলছে, কারোর স্প্যাডও ওখান থেকে লক্ষ্য করতো, অথচ বাইরে তালা দেওয়া, যার জন্য ওই জায়গাটা দিয়ে মানে রাত্রের পর কেউ যাওয়ার লোক বন্ধ করে দিল। এবার ওদের বাড়িটার দিকে একটা যা হোক একটা প্রভাব পড়তে শুরু করেছে, সবাই বলছে যেহেতু পাড়ার মধ্যে যে এরকম ব্যাপার কিছু হচ্ছে, বাড়ির মধ্যে এত কিছু ঘটনা ঘটছে, কিছু তো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে। এবার ওদের যে ভাড়ার মধ্যে রয়েছে, ভাড়ার বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে, ওদের মেয়েটি বলে যে আচ্ছা ওই দিকটা তো ফাঁকা পড়ে রয়েছে, তাহলে এখানে তো আমাদের তো মায়ের সঙ্গে আমাকে থাকতে, মানে দুটো রুমে মেয়েটি মায়ের সঙ্গে থাকে, আর ছেলেটি ওর বাবার সঙ্গে দুটো রুমে থাকে, এরকমভাবে যথেষ্ট বয়সে বড় হয়ে গেছে। তখন ওই বলে কাকিমা, মানে বাড়ির যিনি মালিক আর কি, ভদ্রমহিলাকে বলেন যে কাকিমা আপনার ওদিকটা তো পড়ে আছে, তাহলে ওই দিকের একটা ঘর আমি ব্যবহার করবো, তখন ছেলেটা বলে তুই কেন ব্যবহার করবি, আমি চলে যাচ্ছি ওদিকে,
তুই এদিকে একটা ঘরে একা থাক আর বাবা মা একটা ঘরে থাকবে, আর আমি ওই পিজির দিকে রাত্রিবেলা ওখানে শুতে চলে যাবো। দিনের দিকে সব ব্যবহার করবো কেন, শোয়ার সময় ওখানটা ওই ঘর তো ফাঁকাই পড়ে রয়েছে। বলে ওখানে বলে ঠিক আছে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ব। এবার ও যথারীতি রাত্রে হলে ওই ছেলেটা ওই পিজির ঘরে গিয়ে শুতে যেত। এবার পরদিন মানে যেটা হলো, তোমার সঙ্গে একটা এই বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছিল, বিভিন্ন কারণে এটা হতে পারে, কিন্তু মানে এটা ছিল বর্ষাকাল, ঠিক আছে, বর্ষাকালে বলছি, ঝমঝমি বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা একদিন। এই ছেলেটাই বলছে আর কি, অয়ন ছেলেটার নাম। তো অয়ন বলছে যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমি বাড়ি থেকে বেরিয়ে মানে আমাদের গেট থেকে বেরিয়ে আসতে গেলেও ওটা ছাওয়ার নেই, ছাতা নিয়ে আসতে হয়, বৃষ্টি ঝমঝমে পড়ছে, একদম বর্ষাকাল, ওই জুলাই মাস এরকম সময়, খুব মানে বৃষ্টি চলছে, একটা স্পেল চলছে, ভীষণ বর্ষা, সারাদিনই বৃষ্টি হচ্ছে, রাত্রেও বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই আমি ছাতাটা নিয়ে আমাদের এই গেট থেকে এদিকের গেটটাতে এসে খুলে আমি শোবো আর কি। ওর সঙ্গে সঙ্গে বেরিয়েছে, ছাতা নিয়ে বেরিয়েছে, আমি তালা খুলেছি, তালা খুলে ভেতরে ঢুকে পড়েছি। ভেতরে ঢুকে ভেতর থেকে বন্ধ করে ছাতাটাকে খাটিয়ে রেখে দিয়েছি, মানে যাতে শুকিয়ে যায় ছাতাটা, সেটা খাটিয়ে রেখে আমি একটা ঘর খুলে শুয়ে পড়েছি, যে ঘরটাতে আর কি শুতো আর কি, সেই ঘরটা খুলে, সেই ঘরটাতে দুটো বেড, প্রত্যেকটা রুমে দুটো করে বেড, যেহেতু পিজি ছিল। ও একটা বেডেতে ওর বিছানা পাতাই থাকতো, সেখানেতে ওখানে শুয়ে পড়েছে। বলছে প্রথম দিন আমি কিছু বুঝতে পারিনি, প্রথম দিন কিচ্ছু বুঝতে পারিনি। দ্বিতীয় দিন আবার এরকম খাওয়া দাওয়া করেছে, বৃষ্টি চলছে তো, বর্ষাকালের বৃষ্টি, আর ওই একটা নিম্নচাপের ব্যাপার ছিল, অন্তত 3 দিন 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে, সেম সিচুয়েশান, বৃষ্টি চলছে। ও রাত্রিবেলা ছাতাটাকে নিয়ে, ঝমঝমি বৃষ্টি, বলছে যে বৃষ্টির ওয়েদার দারুণ, আজকে ঘুম হবে, ছাতাটা নিয়ে আবার ওই ছাতাটা খাটিয়েই ওর দোরগোড়ার সামনে রেখে দরজাটা খুলে রেখেছে, দরজা বন্ধ করেনি, লক করা দেবে যাতে, আর তো কেউ নেই ওখানে, বন্ধ করে ও শুয়ে পড়েছে, অয়ন শুয়ে পড়েছে। ঘুম ঘুম ভাব এবার আসছে, বর্ষাকাল, ঝমঝমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজে দেখবে ঘুম খুব ভালো, রিল্যাক্স লাগে ভীষণ, ও মানে ঘুম ঘুম ভাব এরকম। ও তখন মানে মানে শুনতে পাচ্ছে ও ছাতাটাকে মানে টেনে নিয়ে গেলে যেমন ঘর খড় খড় করে আওয়াজ হয় না, ছাতাটাকে একটু ঘষড়ে নিয়ে যাচ্ছে, মানে ছাতাটা ঘষড়ে ভেসে যাচ্ছে। অনেক সময় দেখবে হাওয়াতে ছাতা যখন খাটানো অবস্থা রাখলে এগিয়ে যায় বা ঘষড়ে যায়, ঠিক সেরকম। জানালা কোথাও খোলা নেই, ভেতরে ওখানে উঠে পড়েছে, উঠে বাইরের দালানে আলোটা জ্বালিয়ে দেখছে ছাতাটা যেখানে রেখেছিল তার থেকে 2-3 হাত দূরে ছাতাটা রয়েছে। দেখবে ছাতাটা একটু হালকা হালকা এখনও ভিজে আছে, আবার শুয়ে পড়েছে, আবার ঘুম ঘুম ধরেছে, আবার ওরকম আওয়াজ, ছাতাটা আওয়াজ হয়েছে। এবার উঠে গিয়ে আলো জ্বালিয়েও দেখছে ছাতাটা মোড়া অবস্থায় পড়ে আছে। আচ্ছা, ছাতাটা খোলা নেই, মোড়া অবস্থায় পড়ে আছে। এবার ও ছাতাটাকে এবার তুলবে, নিচু হয়ে যে তুলছে, মানে ও পুরো পরিষ্কার ফিল মানে মানে বুঝতে পারছে, অনুভব করতে পারছে কোনো একটা শ্যাডো ওর পিছন দিক থেকে সরে গেল, মানে জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে কোনো একটা শ্যাডো চলে গেল। ও সেটা কিন্তু রীতিমতো পুরোপুরি ফিল করছে, মানে অনুভব করলো, মানে দেখলো আর কি, যে একটা শ্যাডো পিছন দিক দিয়ে, ওর পিছন দিক দিয়ে বুঝতে পারছে যে একটা শ্যাডো কেউ একজন চলে গেল, তার শ্যাডোটা সামনের দিক দিয়ে চলে গেল। ও না সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকিয়েছে, পিছন কাউকে দেখতে পায়নি, একটুখানি ভয় পেয়েছিল। তারপরে কিন্তু ও তো ওই সমস্ত ক্রিয়াকর্ম বললাম চলছিলই ওদের, ওই যা যা শিখেছে ও কিছু কাজকর্ম করে শুয়ে পড়েছে। এইবার শুয়ে পড়েছে পরদিন সকালবেলা হয়ে গেছে, আর কিছু হয়নি ওর। পরদিন আবার ঘুমেছে, সেদিন আর বৃষ্টি হয়নি, এমনিও নর্মাল শুয়েছে, দরজা খুলেই রেখে দিয়েছে। এবার ও বলছে আমি শুয়ে আছি, হঠাৎ করে আমার পাটা ছড়ানো রয়েছে, দরজার দিকেই পা রয়েছে, বলছে আমার পায়ে মনে হচ্ছে না কেউ হাত বুলোচ্ছে, পায়ের মধ্যে কেউ হাত বুলোচ্ছে, মানে সুশ্রী দেওয়ার মতো করে, মানে সুশ্রী দিলে যা হয় মানুষ। উঠে বসে পড়েছে, কিছু নেই তো, বলছে কিছু মাকড়সা হবে বা আরশোলা কিছু হবে নাকি, পোকা টোকার ভেবেছে, ঘুমোচ্ছিল তো বুঝতে পারেনি, মানে ও কিন্তু ঘুমের ঘরে যেন মনে হচ্ছে কেউ হাত দিচ্ছে, উঠে দেখছি কিচ্ছু নেই, আবার শুয়ে পড়েছে। এইবার ওকে মানে ও বলছে যে আমাকে পুরো আমি ফিল করলাম ঘুমোতে যে আমার কেউ পায়ের গোড়ালির কাছে দুটোকে ধরে একটু যেন টেনে নিল হালকা করে, মানে আমি জাস্ট বালিশ থেকে মাথার নিচের দিকে নেমে গেল ছেলেটার এরকম, যেন বালিশ থেকে মাথাটা জাস্ট নিচে দিল। ও তারপরে আবার লাফিয়ে উঠে বসে পড়েছে। আমার এখানে এরকমভাবে পাটাকে ধরলো এখানের মধ্যে, তো বাইরে কেউ আছে বলো, সমস্যা ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, যেই থাকুক যা কিছু হোক অন্য জায়গা দিয়ে ঢুকুক ওর মানে ওর মাথাতেই এটা নেই, যত তো দরজা লক করে ঢুকে, যার তো কোনো ঢোকার জায়গায় নেই, আর তো অন্য দরজা নেই, একটাই দরজা ওখানে ঢোকার,
ওই দিকের পোর্শনটা ঢোকার একটাই দরজা, সেটা বাইরে ভেতর থেকে লক করে ঢুকেছে, তাহলে আর থাকার কোনো কথা নেই। এটার মাথাতেই আসেনি। ও না দরজাটা বন্ধ করে দিয়ে বিছানার উপর চুপ করে বসে আছে, বসে বসে ভাবছে যে কী করা যেতে পারে, মানে কি হচ্ছে এরকম ওর সঙ্গে, কী করবে না করবে সব ভাবছে। ফোনটা নিয়ে নেট অন করেছে, নেট অন করে ফোন স্ক্রল করছে। এবার বলছে আর ঘুম ধরবে না আমার এরকম পরিস্থিতি। মানে হঠাৎ করে আমার ফোনের সমস্ত নেটওয়ার্কগুলো পুরো উড়ে গেল। আচ্ছা, নেট কানেকশানটা প্রথম বন্ধ হলো, নেটটা কাজ হচ্ছিল না, আস্তে আস্তে আর পুরো মানে নেটওয়ার্কটাই উড়ে গেল, পুরো নীল একদম, পুরো কোনো নেটওয়ার্ক নেই। তারপরে বলছে হঠাৎ করে লোডশেডিং হলো, কিছুক্ষণ 2-1 মিনিটের মধ্যে কারেন্টে চলে গেলো। ওই সময় কোনো কিছু হয়নি, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে লোডশেডিং বন্ধ হয়ে 2-1 মিনিটের মধ্যে আবার চলে এলো। আর বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব যে গরম তা নয়। ও পাখাটাকে বন্ধ করে দিয়েছে, একটু রাত্রের দিকে হালকা হালকা শীত শীত লাগছিল, পাখাটা বন্ধ করে দিয়েছে। ও এবার দেখছে ওর উপরে যে সিলিং ফ্যানটা ছিল, সিলিং ফ্যানটা না অটোমেটিক্যালি ঘুরতে শুরু করেছে, অটোমেটিক ঘুরছে। ওর সঙ্গে এইসব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে এই জায়গায়, অটোমেটিক ঘুরছে। এইরকম হওয়াও যা, ওর একটা ফোন আছে সেই সময়, মানে ওই সমস্ত ঘটনাগুলো ঘটছে, একটা পরিমণ্ডল তৈরি হয়ে গেছে অলরেডি পরিবেশ। ওইরকম একটা রাত্রিবেলা, মাঝরাত্রি, ওর ফোনের মধ্যে ও ফোন ধরে বলে যে ওর বোন ফোন করেছে, নাম্বার উঠেছে, জাস্ট ফোন নাম্বার উঠেছে ওর বোনেরই, মানে ফোন যে বোন নাম্বার সেভ রয়েছে, বোনের নাম্বার সেম না, নাম্বার উঠেছে। ফোন ধরে বলছে আমি এরকম, দাদা একবার তাড়াতাড়ি আয়, আমার এখানে আয়, আমার খুব কষ্ট হচ্ছে। কী হয়েছে, তো শরীর খারাপ, বাবাকে ডাকে, আমি যাচ্ছি এক্ষুনি বলে ওখান থেকে বেরিয়ে ফোনটাকে হাতে করে নিয়ে দরজা খুলে আবার দরজাটা লক করেই ও গিয়ে নক করছে বাইরে থেকে। ওর বাবা মা দরজা খুলেছে, বাবা অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে ওর বাবা ওই দরজা খুলতে এসেছে। কী রে, কী হয়েছে, ঘুম চোখে চোখে। বলছে বোন ফোন করেছে, বোনের বোধহয় শরীর খারাপ, তোমাদের ডাকেনি। বলছে না তো, ডাকেনি তো। ও দরজা এবার গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বোন করে ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে বাইরে থেকে, কোনো সাড়া নেই। ফোন করতে যাবে, ও তো দেখছে চারি আমার ফোনটার দিকে তাকিয়ে দেখছে যে ফোনের তো নেটওয়ার্কই নেই। তাহলে কলটা কোথা থেকে এলো? কল লিস্ট চেক করছে, নাম্বারটাও নেই। বলে দূর, আমার ফোনটা বোধহয় কিছু হ্যাং করছে বা কিছু, আপনাদের ফোনটা ডেকে দাও বলে বোনকে ডাকছে। তো বোন ফোন করে ডেকেছে, শরীর খারাপ বলেছে, ও আরও ঠিক আছে হ্যাং হয়ে গেছে, ও সব মাথাতে আর আনেনি ওই বিষয়গুলো। দরজা ধাক্কা দিচ্ছে, কিছুতেই আসবে না। এবার ওরা জোর করে দরজাটাকে জোর ধাক্কা দিচ্ছে, সেটা তাতেও দরজা খুলছে না, আমার রীতিমতো ভাঙার মতো করে ধাক্কা মারছে, লাথি মারছে, কোনো রকমভাবেই খুলছে না। অনেকক্ষণ পর এরা বাবা ছেলে দুজনে মিলে দরজাটাকে ধাক্কা মেরে লাথি মেরে অনেক চেষ্টা করার পর ওই যে খিল দেওয়া ছিল দরজার মধ্যে, ওই খিলের যে লোহার এই জায়গাটা ওটা বেঁকে যেতে তসলাটা খুলে যেতে দরজাটা ওপেন হয়েছে, ভাঙেনি। মানে ওই যে খিলের যে জায়গাটা, যেটা খিলটা যে আটকানো হচ্ছে লোহার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, মানে ধাক্কা মারছে, ক্রমাগত ধাক্কা মারছে, তো আস্তে আস্তে বেঁকে যেতেই খিলটা স্লিপ করে উঠে যেতে দরজা খুলে দেখছে মেয়েটা মেঝেতে পড়ে রয়েছে, বিছানা থেকে মেঝেতে পড়ে রয়েছে, মেয়েটার পাশ দিয়ে মানে মাথা ফেটে ব্লাড, মানে পুরো এটা ব্লাডে ভর্তি। তার মানে বিষয়টা সত্যি, পুরো ব্লাডে ভর্তি। মানে বিষয়টা সত্যি যে হবে তুমি ভাবো, বিষয়টা এটা বলছি ব্যাপারটা, এটার জায়গাটা আসছি। ওরা ওখান থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হসপিটালে যায়, ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানেতে মেয়েটাকে ভর্তি করা হয়। এতটাই বেশি হ্যামারেজ হয়েছিল, মানে কিভাবে হয়েছে যে বিছানা থেকে কিভাবে কেউ একজন পড়ে গিয়ে মাথায় চোট লাগতে পারে ওইভাবে, কী করে পড়েও যদি যাবে ওইভাবে মাথায় চোট কীভাবে লাগবে, সেটাই তো। দিয়ে অত ব্লাড বেরিয়েছে, মাথা পুরো ফেটে গেছে, মানে একদম ভীষণভাবে চোট লেগেছিলো মাথার মধ্যে। এতটাই হ্যামারেজ হয়েছে, মেয়েটাকে আস্তে আস্তে প্রবলেম তৈরি হয়, বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট চলে। অনেক দিন ট্রিটমেন্ট হওয়ার পর মেয়েটার মেন্টালিভাবে মানে আনস্টেবল হয়ে যায়, এতটাই গভীর চোট লাগে। মানে সামান্য পড়াতে এত রক্ত বেরিয়েছে, তুমি ভাবো। এবার মেয়েটা যখন ওর জ্ঞান ফিরেছে বা কথাবার্তা বলছে, কি হয়েছিল সেই দিনকার ঘটনা সে বলতে পারছে না, ভুলভাল বকছে, আপন খেয়ালে বকছে, উল্টো পাল্টা, চিনতেই পারছে না দাদাকে, মাঝে মধ্যে বাবা মাকে চিনতে পারছে না, এটা সেটা বকছে, হাসছে, গল্প করছে সবার সঙ্গে, মানে ঠিক একটু মানে স্বাভাবিকের মধ্যে মেয়েটা নেই।
এবার তখন ছেলেটি এবার পরবর্তীতে হসপিটালে যখন এরকম ব্যাপার, ছেলেটি যখন ভাবছে যে আচ্ছা এরকম যখন হলো, আমাকে ফোন করার আমি 2-3 মিনিটের মধ্যে ওখানে বেরিয়েছি, 2-3 মিনিটের মধ্যে আমি বেরিয়ে এসেছি, দরজা নক করেছি, বাবা খুলেছে, আর দরজাটা ভাঙতে যা মিনিট 10-15 সময় লেগেছে ওইভাবে ধাক্কা মেরে খুলতে 10-15 মিনিট সময় লেগেছে। তাই টোটালে দাঁড়ালে মিনিট 15-20 মধ্যেই সমস্ত যা ঘটাটা ঘটেছে। তাহলে একজন কেউ বিছানা থেকে পড়লো, 15-20 মিনিটের মধ্যে অত রক্ত ওখানে ভেসে গেল, এত কিছু হয়ে গেল, এটা 15 মিনিটের মধ্যে হওয়া সম্ভব নয়, ওটা অনেক আগেই মেয়েটা পড়েছিল। প্লাস ওর ছেলেটার ফোনে তো টাওয়ারই ছিল না সেই সময়। এটা তো অয়ন আমাকে নিজে বলছে, অয়নের মুখ থেকে নিজে শোনা ঘটনা, অয়ন নিজে বলছে আমাকে যে এটা তো হতে পারে না, কিভাবে হবে এই ব্যাপারটা। তখন এবার ওকে বাড়িতে নিয়ে আসা হয়, ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন রকমের প্রবলেম দেখাচ্ছে। এবার ওই বাড়ির যিনি বাড়িওয়ালা ছিলেন আর কি, ভদ্রমহিলা, ওনার সঙ্গে কথোপকথন হয় যে এরকম কি করা যেতে পারে এটাকে। ওরা নানা রকমের শান্তি সুস্থায়ন যোগ্য উপজ্ঞ করা থেকে শুরু করে অনেক কিছু করেছে, কিচ্ছু ফলের লাভ হয়নি, কিচ্ছু হয়নি। অথচ পাড়ার লোক ওই যেতে যেতে রাত্রিবেলা ওই সাপ ফাপ দেখা, ভৌতিক সমস্ত কিন্তু কার্যকলাপ চলতেই থাকছে। এবার যেটা শুরু হলো, সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া, কেউ দুম 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 করে নেমে যাচ্ছে, কেউ রান্না করছে, ধরো বাড়ির মধ্যে কেউ রান্না করছে, মানে পেছন দিকে কেউ এসে দাঁড়িয়ে রয়েছে, কাঁধে নিঃশ্বাস পাচ্ছে, তার পিছন ঘুরে রান্না করছে, তার কাঁধের উপর সে নিঃশ্বাস পাচ্ছে, এরকম নানা রকমের অ্যাক্টিভিটি যা কিছু হওয়ার ওই বাড়ির মধ্যে কন্টিনিউভাবে চলতে থাকলো, পুরো কন্টিনিউ চলতে থাকলো। এইবার যেটা ওরা ওই বললাম, এবার আমাদের কাছে ওই ঠাকুর দেখতে এসেছিলো ওই ভদ্রমহিলা, তার ছেলে মেয়েরা সবাই মিলে, এরকম হচ্ছে একটা মেন্টাল এর জন্যই ওরা বিকেলের দিকে চারদিকে ঘুরতে বেরিয়েছিল, মন্দিরে ঘুরবে। ওখানে এসে ওই তখন আমাদেরকে বলে যে এরকম এরকম ব্যাপার। তারপরে ওই অয়নকে সঙ্গে করে নিয়ে আমাদের বাড়িতে আসে, এসে এই যে ঘটনাগুলো বললাম, এই যে পুরো ঘটনাটা ওই অয়ন এবং ওরা পুরো আমাদেরকে বলে যে এইভাবে আমরা ফেস করছি ঘটনাটা। তাহলে কী করা যাবে সেই সময়? বাবা বললেন যে তোমরা কি করতে ওখানে? বললো আমাদেরকে নানা রকমের ক্রিয়া করতে বললো। বাবা অতটা গুরুত্ব দেয়নি, সত্যি কথা বলতে, যে কী ক্রিয়া করেছে ওরা এতদিন ধরে বা কী কিছু করেছে, গুরুত্ব দেয়নি অতটা। বললো ঠিক আছে, কিছু তো আগে তোমাদের গার্ড নিতে হবে, অথচ তোমাদেরকে গার্ড না দিয়ে আমি যদি ওখানে যারা কিছু হচ্ছে, যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, সেইখানে ডাইরেক্ট কিছু যদি আমি দিই, তাহলে কিন্তু তারা তোমাদের কিছু ক্ষতি করে দিতে পারে, তারা রেগে গিয়ে তোমাদের ক্ষতি করে দিতে পারে। আগে তোমাদেরকে গার্ড দিতে হবে আমাকে, তোমরা গার্ড হয়ে যাও, তারপর আমি ওখানে কিন্তু হাত নেব। এবার ওদেরকে প্রথমে প্রত্যেকে যতজন ছিল, ওরা চারজন, ওই মেয়েটার তো মাথার একটুখানি প্রবলেম চলছিল, ওরা চারজন, আর ওই বাড়িতে ভদ্রমহিলা যিনি ছিলেন, ওনার ছেলে মেয়ে সবাইকেই বাবা ওখান থেকে গার্ড দেওয়া হয়। দেওয়ার পরে ওরা যখন বাড়ি ফিরে যায়, বাড়ি ফেরার পর নানা রকমের উৎপাত শুরু হতে থাকে, মানে এদের কিছু ক্ষতি করতে পারছে না গার্ড, এদের কিছু ক্ষতি করতে পারছে না। বাড়ির মধ্যে নানা রকম ভাঙচুর মানে বলতে টেবিল উল্টে পড়ে যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে, মানে ওরা উপরে আছে, নিচের পাশের রুম দেখছে টেবিল উল্টে ফেলার শব্দ, এসে দেখছি টেবিল উল্টে পড়ে আছে, এইরকম, মানে কেউ রেগে গেলে যা কিছু হয় একটা মানে ব্যক্তি, সেরকম এই সমস্ত ব্যাপারগুলো ঘটতে থাকছে। এইবার সমস্ত কিছু এরকম প্রবলেম এই জায়গায় চলছে। এবার তখন বাবার কাছে আবার ওরা যোগাযোগ করলো যে বাবা এরকম হচ্ছে, এবার আপনি তো বাস্তুর জন্য কিছু করবেন বলেছিলেন, তাহলে বাস্তুর জন্য কি করবেন, কিছু তো করতে হবে এখানে, তো নাহলে এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। ঠিক আছে আমি যাব, তার জন্য ওখানে যাবস্ত কিছু ক্রিয়া দিক কিছু করা হবে, সেই সমস্ত কিছু করব। তার আগে তোমরা একবার এসো, আমি একটা ফর্দ বানিয়ে দেবো, সেই মতো তোমরা জিনিসপত্র ওখানে রেডি করে রাখবে। বলো ঠিক আছে। ওরা এসে, ওই ছেলেটি এলো, অয়ন আর ওই ভদ্রমহিলার ছেলে, ওরা এসে ফর্দ নিয়ে গেল, সব বুঝে নিয়ে গেল জিনিসপত্র করা দিয়ে। এবার ওখানে ওরা যেদিনকে ডেট স্থির হয়েছে, ওর ডেটটা ছিল হচ্ছে কোনো একটা বৃহস্পতিবার, ঠিক আছে। আমিও বাবার সঙ্গে এসেছি আর কি, এসেছি বলছি কেননা এই চত্বরেই, তো আমি বাবার সঙ্গে ওখানে গেছি আর কি। গিয়ে ওখানে ক্রিয়াদি হবে, থাকার কোনো সিন নেই, মানে আমরা ওখান থেকে ঢুকেছি সন্ধ্যের সময়, ক্রিয়াদি হবে, যত রাত্রি শেষ হোক না কেন আমরা ওখান থেকে ব্যাক করবো, কাজকর্ম করে ব্যাক করবো। এর বাবা আমাদের সঙ্গে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি ছিলেন, আর বাবার একজন ভক্ত ছিলেন, বাবাকে হেল্প করার জন্য একজন ছিলেন। তো আমরা সবাই মিলে গিয়ে ওখানে যাওয়া হলে বাবা বললেন ঠিক আছে চলো তোমাদের পুরো বাড়িটা একবার ঘুরে দেখি, আমি স্থানটা নির্বাচন করতে হবে, তো কোথায় আমরা ক্রিয়া করবো, যজ্ঞর পুজো পাঠটা যেখানে হবে, স্থান নির্বাচনটা করার একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবে।
বলে প্রথমে যারা ভাড়া ছিল ওদের বাড়ির দিকে কিন্তু আমরা ঢুকিনি, প্রথমে বললো যেদিকটা বন্ধ, বাবা বললো যেদিকটা বন্ধ হয়ে পড়ে আছে সেদিকে চলো, বলে মানে পিজির দিকটা ঢোকা হলো, সমস্ত কিছু ঘুরে এখানে দেখলেন। ওখানটা তো অলরেডি পরিষ্কারই আছে, কেউ ব্যবহার করে না, ওই ছেলেটাই একা সুতো, এমনি পরিষ্কারই আছে। এইবারও বেরিয়ে বললো যে ওপরতলায়, মানে ওপরে ওই যিনি ভদ্রমহিলা থাকতেন বাড়িওয়ালা, ওদের ওখানটা সব দেখলেন বাবা, সব দেখে টেকে নিয়ে বললেন যে আমি ক্রিয়াটি করবো এই ওপরতলাতে। আচ্ছা, উপরতলায়? বাবা বললেন এই ওপরতলাতে ক্রিয়াটা করবো। এবার বলুন চলো তোমাদের, তখন বললো অয়ন তোদের রুমটা একবার দেখে আসিস, তোদের ওই জায়গাটা দেখে আসি। বাবা ওদেরকে বলে হ্যাঁ বলুন চলুন। এবার আমি ওই অয়নদের ওই জায়গাটায় ঢুকে আমি নিজে ঘাবড়ে গেছি, কেন? যেটা দেখে ওদের বাড়ির যে প্রথম ঢুকলে তো একটি দেওয়ালে, পুরো দেওয়ালটা কালো, কালো মিন্স মানে পাঁচ ছাই জাতীয় জিনিস দিয়ে পুরো মানে হাতে করে মানে কি বলবো লেপেছে পুরো। সেটা বুঝতে অসুবিধে হচ্ছে না, শ্মশানের ছাই, শ্মশানের ওই ভস্য আর কি, যেটা কাঠকয়লা, যেটা যেখানে কাঠে পোড়ায় সেই জায়গার যে ভস্যগুলো হয় সেই জিনিস দিয়ে পুরো লেপেছে। বাট ওইখানের বর্ণনাটা দিই তুমি কেমন ধারা বোঝো, ওই যে জায়গাটা রয়েছে ওই দেওয়ালের সামনেটাতে অজস্র প্রায় 10-15টা আতপোড়া কাঠ, যেগুলো জোগাড় করে করে আনা শ্মশান থেকে, শ্মশানের আতপোড়া কাঠ, ওই হাতপোড়া কাঠ জড়ো করা রয়েছে, দেখে মনে হবে রান্না করে অর্ধেক পুড়িয়ে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালো কালো, অর্ধেকটা কালো অর্ধেকটা ওটা এরকম হাতপোড়া কাঠ সেই জায়গায় রাখা। পাশেতে বিভিন্ন সরা, মাটির সরা, শাল পাতা, তাদের মধ্যে কোনো জায়গায় কোনোটা সর্ষে, কোনোটায় তিল, হ্যাঁ এই সমস্ত, কোনোটায় পালক রাখা, পোলট্রির মুরগির পালক, মানে এরকমভাবে রাখা, একটা চুবড়ির মধ্যে রাখা, এরকম সব মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো দেখেই যে কেউ বুঝতে পারবে যে এইগুলো কোনো ভালো কাজের পূজা পাঠের জন্য জিনিস নয়, ভালো কোনো পূজা পাঠের জিনিস নয়। এবং তার পাশে একটি ছোট মানে একটা কী বলবো ওই মানে একটা ওয়ার্ড্রপ টাইপের করা, মানে যেটাতে ওই দরজা লাগানো আছে, তার মধ্যে জিনিসপত্র রাখার জন্য। বাবা বললেন এর মধ্যে কী আছে? বাবা কিছু প্রথমে এর মধ্যে কী আছে বলো, ওর মধ্যে থালা বাসন আছে। বলো তোমরা এইসব কী করেছো, এইগুলো? আমি তো হাঁ হয়ে দেখছি সমস্ত জিনিসগুলো, আমি পুরো দেখছি কী করা তুমি জাস্ট ভাবতে পারবে না। প্লাস ওই কালো ওই যে দেওয়ালটার মধ্যে ওরা কিছু একটা অন্য রং, আমি রংটা তো আমি রংটা তোমার বোঝাতে পারবো না যে রংটা কী রং, আমি বলতেই পারবো না রংটা কী রং, অদ্ভুত টাইপের একটা রং দিয়ে, মানে অনেক রকমের একটা মিশ্রণ, মানে রংটাকে করে একটা রং বানিয়েছে, সেই রং দিয়ে বিভিন্ন রকমের মূর্তি এঁকেছে। মানে মূর্তি মিনস মানে একটা কোনো জাস্ট একটা অবয়ব টাইপ, একটা মূর্তির মতো করে সেগুলো আঁকা, আঙুলে করে আঁকা, মানে ওই রং দিয়ে আঙুলে করে করে সেই মূর্তি অজস্র দেওয়ালের মধ্যে চারদিকে আঁকা, বিভিন্ন রকমের যন্ত্রম টাইপের জিনিস, এই সমস্ত জিনিস করেছে। কোনো জায়গাটা ক্রস চিহ্ন করে রেখে দিয়েছে, এই সব করা পুরো ওই জায়গার মধ্যে। বলেছো তোমরা কী করেছো? ওরা তখন চুপ করে আছে। বা বলছে যে এখানে আমি কিছু করবো না, তোমরা আগে সত্যি কথা বলো যে কী হয়েছে, তোমাদের যদি বাঁচতে হয়। মানে বাবা বাঁচার জন্যই গেছি, আমরা এইসব করেই আরও গণ্ডগোলের মধ্যে পড়েছি, কী করবো আমি বুঝতে পারছি না। বলে ঠিক আছে চলো ওপরে গিয়ে শুনছি। বলে ওখান থেকে বেরিয়ে গিয়ে ও সবাই মিলে ওই ওপরতলায় গিয়ে যেখানে যজ্ঞ হবে, বললেন এইখানটা সব পরিষ্কার করো, এখানেই কাজ করবো, ওপরে এইখানেই যজ্ঞ হবে, তোমরা এইখানটা পরিষ্কার করো সব। বলে ওরা সব পরিষ্কার করতে আরম্ভ করেছে। এইবার অয়নও হাত লাগিয়েছে। অয়নের বাবা এবার বলতে শুরু করে যে আমাদের যখন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছিল আমরা একজনের কাছে যাই, একজন সাধকের কাছে, বললাম তোমাকে যার কাছে গেছিল শুরুতেই, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যাই। উনি বলেন যে তোমাদের বাড়ির মধ্যে ওই জায়গায় দুষ্ট নানা রকমের অপদেবতা আস্তানা শুরু হয়েছে। সেই আস্তানার মধ্যে তারা এই জায়গায় তাদের যে প্রবলেম সৃষ্টি করছে তাদেরকে খেতে দিতে হবে, তারা খাবার পাচ্ছে না বলে এত কিছু করছে। এই জন্য তোমাদেরকে ওখানে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, এবং ওইটা হচ্ছে ওই বাড়ির মানে সব পূর্বপুরুষের প্রেতাত্মা পরপর ওই জায়গায় রয়েছে, ওই জায়গায় এসে ওখানে জমছে, আর ওই জায়গায় ওরা থাকছে, ওদেরকে খাবার দিতে হবে, প্রেত ক্রিয়া করতে হবে তোমাদেরকে, এটা তোমাদের প্রতিদিন করতে হবে, না আছে তোমাদেরকে মেরে দেবে প্রত্যেক। বলে এটা শোনার পর কী করতে হবে বাবা বলুন। তখন উনি বলেন যেরকম শ্মশান থেকে এরকম পরপর কয়েকটা শনিবার ওই ছাই কালেক্ট করে কতটা অংশ অনুযায়ী সব মাপ বলে দিই, আবার সব মানে ভাবো জিনিস, মাপ বলে পুরো দেওয়ালটায় পুরো রং করায়, তারপরে পুরো ওই ছবি আঁকানো থেকে শুরু করে, এটা অনেক দিন ধরে প্রসেসটা চলছে।
শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, একাদশী, ত্রয়োদশী এই সমস্ত তিথি ফিথি দিয়ে ওদেরকে এই সমস্ত কাজগুলো করায়, এই সমস্ত এরকম কাজকর্মগুলো করায় পুরো একদম। এবারে যে খাবার দাবার যে ব্যাপারটা, রান্না করা খাবার, কাঁচা মাংস এই সমস্ত কিছু ওখানে নিবেদন করাতো। মুরগি, কাঁচা মুরগির মাংস নিয়ে এসে ওখানে ওদেরকে ভোগ দেওয়া থেকে শুরু করে এইসব করতো। এর বাবা বলে যে তুমি ওই তাহলে খাবারগুলো কী করতে? বললো ওগুলো আমরা খেতাম। বলছে তোমরা ওগুলো খেতে? বলছে হ্যাঁ, আমাদেরকে তো বলেছিল ওগুলো ভোগ দেওয়ার পর ওগুলো প্রসাদ তোমাদের খেতে হবে। আমি তো শুনে মানে আমি জাস্ট শুনছি, চমকে গেল। আমি শুধু জাস্ট শুনছি। ট্রেনেতে যে খাবার দেওয়াটা আমি যা অবাক করে কাণ্ডভাবে দেখছিলাম, কি ওটা তো ওই কাণ্ডই করছিল ওরা। মেয়েটাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলো। মেয়েটা যে মাথার ওই প্রবলেমটা হয়েছে ওরা ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো। আমি ফিরছিলাম, ওরাও ফিরছিল ওই সময়। ওরা এত কিছু কাণ্ড করেছে এবং করে এমন একটা জিনিস তৈরি হচ্ছে, মানে ওদের সঙ্গে সেটা সত্যি সত্যি ওদের সঙ্গেই ওরা মানে নিজেকে ভালো হতে গিয়ে মিসলিডের জন্য ওরা একটা ডার্ক জায়গায় ঢুকে পড়েছে। আর এই সমস্ত জায়গায় কোনো ভুলের কোনো মানে নেই। মানে হয় তোমাকে আগের বারেও একটা এতে বলেছিলাম যে এই সমস্ত বিষয় হয় সিদ্ধিলাভ নাহলে মৃত্যু, এর মাঝখানের কোনো জায়গা নেই, কোনো গল্প নেই, ছেলে খেলা করার কোনো জায়গা নেই। বলছি তোমাদেরকে বাঁচাবো কী করে? এখন তোমরা যেই সর্বনাশ করে বসে আছো তোমাদেরকে বাঁচাবো কী করে? এবার বাবা যে প্রোটেকশানগুলো দিয়েছিল সেগুলো খুলে ফেলেছে, মানে বাড়ি আসতে এরা চারজনে খুলে ফেলেছে। বলছে তোমাদেরকে তো কিছু করতেই দেবে না, তোমাদেরকে বাঁচাতে হবে। তো মানে বাঁচাবো কী করে আমি? তো আমিও মানে আমি জাস্ট অবাক ওই সমস্ত দেখে। আমি রীতিমতো গা ঘিনঘিন করছি ওই সব ব্যাপারটাতে, ওই সব ব্যাপারটাতে আমার গা ঘিনঘিন করছে ওই ব্যাপারগুলোতে। এবং ওই মুরগিগুলোকে নিয়ে এসে কিন্তু ওরা নিজেরা ছাড়াতো, বাড়ির মধ্যে নিজেরা ছাড়িয়ে ওই পালকগুলোকে রেখে দিত। পালকের আলাদা ক্রিয়া এরম করে বলছে আমাকে পরে, বলছে পালকের আলাদা ক্রিয়া করাতো। পালকের ক্রিয়াটা হয়তো মা করলো, মাংসগুলো নিবেদন অয়ন করলো, হ্যাঁ, অন্য রান্নার ভোগগুলো নিবেদন ওর বাবা করলো। এই সমস্ত এরকম করে সব ভাগ করে এই সমস্ত কাজকর্ম করাতো। জানি না মন গড়া কিনা, কিন্তু এটা আছে বলেই মানে এইটা মানে এমনই একটা ডার্ক জায়গা ওরা পৌঁছে গেছে কনসেপ্টটার জন্য, যার জন্য ওরা কিন্তু নিজেরা এফেক্টেড হতে শুরু করেছে। নিজেরা ওদের মানে ওদের একটা অধীনে চলে এসেছে, ডার্ক ওই ওয়ার্ল্ডের একটা অধীনে চলে এসেছে ওরা, ওদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। যার কারণে ওরা এমনই করেছে ওদেরকে সত্যি সত্যি এবার ওই মাংস বা খাবার দাবার না দিলে ওদেরকে এফেক্ট করতে শুরু করবে। ওই কোনো কারণে ওই মেয়েটি যে রাত্রিবেলা এরকম পড়েছিল, ওই মেয়েটি কোনো কারণে খাবার দেওয়া বা থেকে বা কোনো জায়গায় লোভ করেছিল বা কোনো কিছু হয়েছিল যার অ্যাটাক করে দিয়েছে। ওরা খুব ডেঞ্জারাস হয় নাকি শুনেছি, যে তুমি খেতে দিচ্ছ, যদি 1 সেকেন্ড খেতে দেরি হয় বা কিছু তুমি লোভ করো ওদের খাবারের প্রতি, ওদেরকে নিবেদন করার আগে যদি তুমি খেয়ে নাও বা হেভি হয়েছে আজকে রান্নাটা, এটা খাবো, এই সমস্ত ভেবে ফেলো, ওরা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু ছাড়বে না, ওরা অ্যাটাক করে দিতে পারে। সেই অ্যাটাকটাই হয়তো ওই মেয়েটার ওপর করেছে। চুলের মুড়ি ধরে বলছে ফেলে দিয়েছে নিচে, মাথা ঠুকে মেরেছে, মানে বিছানাতে ঘুমোচ্ছিল, তুলে চুলের মুড়ি ধরে তুলে নিজে মেঝেতে ঠুকে দিয়েছে পুরো একদম ফেলে। কি একটা মেয়ের জীবনটাই ওইভাবে মানে মানে এর দিকে চলে গেল, ট্রিটমেন্টের মধ্যে চলে গেল। এবার ওই দিন ওখানে ক্রিয়া শুরু হলো। সে তো ক্রিয়া মানে তুমি জাস্ট ওই ভাবতে পারবে না, সে কোথাও কিছু নেই, কোথা থেকে হাওয়া চলে আসছে, কোথাও কিছু নেই, আগুন হঠাৎ করে দাউ 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 করে বেশি জ্বলে যাচ্ছে, নানা রকমের বাধার সম্মুখীন হতে শুরু হলো। বাবা সেরকম সিরিয়াস মুডে কাজ করতে শুরু করলেন, সেই সমস্ত কাজ হলো, নানা রকমের ক্রিয়া চললো, মানে ক্রিয়া শেষও হয়ে গেল, সমস্ত গৃহবন্ধনের কাজটা সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর ওই সমস্ত ওই যে জায়গাগুলো ওই জায়গা দুম করে হাত দেওয়া যাবে না আবার ওই সমস্ত জায়গাগুলোতে। বাবা তখন প্রত্যেককে আমাকে তো বিশেষ করে দেহবন্ধনী দিলেন এবং আমাকে আরও ক্রিয়া করতে বললেন যে তুমি তোমার নিজস্ব মানে জায়গা ধরে রাখবে। আর প্রত্যেককে বললে যদি বাবা বললেন যে এই সময় কাজ চলাকালীন যদি কোনোরূপ ফোন আসে, কোনোরূপ কেউ ডাকে, যাই হয়ে যাক না, কারণ বাইরে বন্যায় ভেসে গেল, বর্ষাকাল ছিল, বাইরে ভীষণ বৃষ্টি চলছে সেই দিন, আমরা যেদিন ওখানে গিয়ে যজ্ঞটা চলছে, বলছে বন্যায় বাইরে ভেসে গেলেও কেউ বেরোবে না আমার অনুমতি ছাড়া, আমি যতক্ষণ না নিয়ে বেরোচ্ছি এই ঘরের বাইরে কেউ বেরোবে না আমার অনুমতি ছাড়া, আসন থেকে এক পাও কেউ উঠবেও না, ঠিক আছে, কারণ আমি দায়িত্ব নিতে পারবো না তারপরের পর, কারণ আমি তোমাদেরকে এখানে বসিয়েছি মানে পুরোটাই আমার ওপর দায়িত্বের মধ্যে পড়ছে। সে নানা রকমের কি নিচে থেকে আমি নিজে আওয়াজ শুনতে পাচ্ছি,
সে দুমদাম ফেলার আওয়াজ হচ্ছে, কেন হচ্ছে কেউ দুমদুম করে সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এই রকমের আওয়াজ, সব নানা রকমের অদ্ভুত রকমের আওয়াজ, কিছু দেখিনি আমি, এইসব আওয়াজ টাওয়াজগুলো সব আসছে, সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে, সবার মুখোমুখি তাকাতাকি করছি, এরকম হচ্ছে। কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার বাবা অয়নকে বললেন, অয়ন আর ওই যে ভদ্রমহিলার ছেলে ছিল ওকে বললেন, আর বাবার সঙ্গে আর একজন বাবার যিনি মানে ভক্ত ছিল আর কি, যিনি হেল্প করার জন্য গিয়েছিল, ওদের তিনজনকে বললো তোরা এক কাজ কর, তোরা ওই গিয়ে ঘর পরিষ্কার করে যাও, ওখানে যা কিছু আছে ওখানকার যা কিছু আছে একটা বড় কিছু জায়গার মধ্যে ঢুকিয়ে যা কিছু ওই যাব সমস্ত কিছু আয়োজন সমস্ত কিছু পরিষ্কার কর, পরিষ্কার করে এখান থেকে সোজা চলে যাবি, গিয়ে গঙ্গায় ফেলে আয়, রাত্রিবেলায় বৃষ্টির মধ্যেই গাড়িতে করে তুলে, আর দেওয়ালটাকে জল দিয়ে ধো আগে রাত্রিবেলায়, ওই অর্ধেক রাত্রি ওই যজ্ঞ মেটার পর অর্ধেক রাত্রি ধরে পুরো ওই দেওয়াল ফেওয়াল ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে বলো ধুনো দে, এখানে ধুনোর সাথে কর্পূর জ্বালিয়ে বাবা একটি বিশেষ কাজ করে দিলেন, পুরো ওই জায়গায় পুরো ওই ধুনোর সঙ্গে কর্পূরের ওই সমস্ত কাজকর্ম করে তারপর বাবা ওখানে ঢুকলেন একা, আমাদের কাউকে নয়, বাবা ওখানে ঢুকে বেশ কিছুক্ষণ পর 10-15 মিনিট পর ওখান থেকে বেরিয়ে চলে আসার পর উনি ওখান থেকে চলে আসেন। মানে ওই জায়গাটা পুরো পিশাচ প্রেত তাদের একটা আস্থানা হয়ে গেছিল, মানে ওরা ওই জায়গাটাকে আহ্বান করেছে রীতিমতো, ওই জায়গায় আহ্বান করেছে। এবার ওদের বাড়িতে কেন হুদুম, ওরা তো পরে এই সমস্ত কিছু শুরু করেছে, প্রবলেম তো তার আগে থেকে শুরু হয়েছিল। ওই জায়গায় প্রবলেম হওয়ার কারণ হচ্ছে এর আগের যারা মালিক ছিল তাদের মধ্যে কেউ না ওই বাড়ির মধ্যে বসে প্ল্যান চেট করেছিল। আচ্ছা, কেউ প্ল্যান চেট করেছিল, প্ল্যান চেটটা ঠিকমতো মানে প্রসেসে নাকি করেনি, সেই কোনো কারণে কোনো ওই বিদেহী কোনো আত্মা এসে ওখানেতে সে আর ওই জায়গা থেকে বন্দি হয়ে গেছিলো, সেখান থেকে বেরোতে পারেনি, সে ওই জায়গায় প্রবলেমগুলো ক্রিয়েট করতে শুরু করেছিল কোনোরকমভাবে, যাতে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, সে ওখানে একা থাকতে পারে, সে তো থাকতে মানে বেরোতে পারছে না অন্য কোথাও, তাকে তো ওই জায়গায় মধ্য হয়ে গেছে, মানে তাকে ডেকে আহ্বান করা হয়েছে প্ল্যান চেটে, তাকে ফিরিয়ে দেওয়া হয়নি, প্রসেস ভুল ছিল। মানে একটা সময় সেই সময় চর্চা খুবই প্ল্যান চেট ছিল, একটা সময় প্রচুর মানুষ প্ল্যান চেট করতেন, উনি ওইভাবে করেছিলেন, করে আর সেটাকে ফেরত দিতে পারেনি, সেই বিদেহী আত্মা ওই জায়গায় ছিল। এই সমস্ত এত কিছু ক্রিয়া করেই পুরো বাড়িটাকে তো প্রেতমুক্ত করা হলোই, তার সঙ্গে সঙ্গে বাবা বললেন যে বাড়িটা রেখে লাভ নেই, বাড়িটা তোমরা থাকতেও পারবে না, এখন যা ভয়ের জায়গা তোমাদের মনের মধ্যে তৈরি হয়েছে, এত কিছু করার পরও তোমাদের মনে হবে যেন ওখানে ভৌতিক ব্যাপার কিছু ঘটছে, তোমরা যেমন প্রমোটিং করার চিন্তাভাবনা যেমন নিয়েছিলে তেমন চিন্তাভাবনা নাও, বলে বাড়িটা এখন সত্যি সত্যি ফ্ল্যাট হয়ে গেছে, এখন ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাটের নিচের তলাটায় ভাড়া আছে, উপর তলা একটা অফিসও আছে, মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানির অফিস আছে, নিচের তলাটা দোকান ঘর আছে, ওপরে ওরা তারপর গেছো, তারপর তুমি গেছো? আচ্ছা, গেছি আমি, এই চত্বরে আসি মাঝে মধ্যে, তো ওই জায়গাটা চিনি আমি, মানে ওই ওখান দিয়ে এখন আর সেরকম কোনো রিপোর্ট নেই না, এখন ওদের সঙ্গে মানে যোগাযোগ আছে, ওরা মাঝে মধ্যে আমাদের বাৎসরিক উৎসবের সময় ওরা প্রত্যেকেই যায়, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা হয়, তো ওদের সঙ্গে ওরা ওইখানেই থাকে, ফ্ল্যাট একটু মানে পেয়েছে, অয়নরাও ওখানে থাকে, অয়নরাও ওখানে থাকে, প্লাস ওই ভদ্রমহিলা উনি যেহেতু প্রমোটিং করতে ওখানে দিয়েছিলেন, উনি আরও অনেকগুলো ফ্ল্যাট পেয়েছিলেন, ওই রুম পেয়েছিলেন আর কি, তার মধ্যে একটু অয়নদেরকেও দেয়, ওখানে থাকে, কোনো রকম কোনো আর কিছু সমস্যা নেই। কিন্তু মেয়েটি কিন্তু এখনও পুরোপুরি রিকভারি হয়নি, ট্রিটমেন্ট চলছে, এখনও চলছে। মানে তুমি ভাবো একটা ভুল জিনিস, আমি যেহেতু বললাম হয় কোনো মানে একটা জীবনই প্রায় একটা ইয়ং মেয়ে, তার বিয়ে দিতে হবে, তার কিছু করতে হবে, এই সমস্ত জিনিস এত ছেলে খেলা করার কিছু জিনিস নয়। এই ঘটনাটা আমার জীবনে একটা বিরাট বড় মানে নাড়া দিয়ে রেখেছে, ওই জন্য আমি কিছু জায়গায় ভুল করে ফেলেছিলাম, অনেক জায়গায় অনেকে জানে আমার কিছু ঘটনা, সেখানে গিয়ে আমি এক্সট্রা মানে বাবা যেটা বারণ করেছেন তার বাইরে গিয়েও নিজস্ব মতামত ফলাতে গেছি, সেখানে গিয়ে আমি নিজে এফেক্টেড হয়েছিলাম এরকম জায়গায়। কিন্তু যতবার এরকম হয়েছে ততবার আমার এই ঘটনার কথা মনে পড়ে যে এই সমস্ত জিনিস কিন্তু মানে ছেলে খেলা করার কিছু জিনিস নয়, মানে আমার সাহস আছে, আমি দুটো লোকের নাম পাওয়ার জন্য আমি কোনো জায়গায় এরকম অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে আমি চলে গেলাম, সেখানে সেই সমস্ত কথা বলছি না, সেখানে চলে গেলাম, সেখানে গিয়ে আমি ইনভেস্টিগেট করলাম, আমি সমস্ত কিছু দুদিন শিখে তন্ত্র হয় না, দুদিন শিখে তন্ত্র অত সোজা ছেলে খেলা কিছু জিনিস নয়, দীর্ঘদিনের সাধনার প্রয়োজন, সাধনা শক্তির প্রয়োজন, আর বই পড়েও তান্ত্রিক হওয়া যায় না, এটুকু আমি বলতে পারি, এটা অ্যাজ পার আমার নলেজ বলতে পারি, ঠিক আছে? কেননা এইটা জ্বলন্ত উদাহরণ, মানে ভালো করতে গিয়ে হিতে বিপরীত হতে হবে, হিতে বিপরীত হয়ে যাবে জিনিসটা। তুমি কেউ ভালো, ওই অয়নরা তো ভালোর জন্য করেছিল যাতে আমাদের জিনিসটা খারাপ না হয়, আমরা যেন জিনিসটা ভালো থাকি, কিন্তু যিনি ওনাকে গাইড করেছেন তার মিসলিডের জন্য এই জায়গাটা হলো, এত কিছু একটা মেয়ের জীবনটাই এই জায়গায় চলে গেল। সেই হোক, আমি তো আমাদের দর্শককে সবসময় সাবধান করি যে কোনো ভৌতিক ঘটনা শুনছেন ঠিক আছে, কিন্তু বেশি
মানে আমাদের ভাষায় বলতে গেলে চলিত কথায় কায়দা মারতে যাবেন না। একদম একদম তাই তো, কায়দা মারতে যাওয়া কখনোই উচিত না। একদমই কোনো আর জায়গায় এরকম একটা ভূত কথা আছে। আমি অবশ্যই বলছি, এরকম কেস তো প্রচুর আসে, হুম। মানে ঘটনা শুনলেন বা কারোর কাছে বিশ্বাসযোগ্য মনে হলো, কারোর কাছে বললো এ ঢপ দিচ্ছে, মিথ্যা কথা বলছে, ওটা ওই জায়গাতেই সীমাবদ্ধ রাখুন। ঘটনা শোনা হয়ে গেল, ওটা থেকে বেরিয়ে যান, মানে ওটা মাথায় ঘোরা আর ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করা, এটা 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 ভীষণ নেগেটিভ এফেক্ট পড়ে। এরকম কেস আমরা প্রচুর পাচ্ছি। দেখলাম তার মধ্যে হয়তো কোনো রকম কোনো নেগেটিভিটি, কোনো এনার্জি নেই, মানে কোনো ভূত প্রেতের গল্পই নেই, সে নিজে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। এত ভূতের গল্পের বই পড়েছে, এত ওই টিভিতে একটা সিরিয়াল হতো না আগে খুব রাত্রিবের দিকে, হ্যাঁ, তো এমন জিনিস দেখেছে, দিন রাত ওই সব নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। পাশের বাড়ির কেউ একজন আছে, তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দিল, তাকে বলছে আমি দেখতে পাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটছে, যেগুলো মানে অথেন্টিক ভৌতিক কিছু কেস নয়, কিন্তু নিজস্ব ভেবে, অবচেতন মনে ভেবে এমনই জায়গা তৈরি হচ্ছে যেটা কিন্তু সুস্থ জীবনে তারা আর ফিরে যেতে পারছে না অনেক সময় ক্ষেত্রে। তাই এটাই আমারও অনুরোধ থাকবে প্রত্যেকের কাছে, যে এটা আমি আমার হোক বা যারই হোক, মানে ঘটনা শুনলেন, আপনার উপভোগ করলেন, ভালো লাগলো কি খারাপ লাগলো, বিশ্বাসযোগ্য হলো কি হলো না, সেটা কোনো ম্যাটার করে না। ভালো লাগলো কি খারাপ লাগলো, ব্যাস ওই পর্যন্তই যেন থাকা উচিত, ঘটনার মতোই থাক। আমি ওটা ওর জন্য সবসময় বলি যে আপনার ঘটনা শুনছেন সত্যি মিথ্যের সেটা পরের বিষয়, বাট যদি আপনাদের অনেকেই কমেন্ট করেন যে ঢপ মারছে, বা অনেকেই এত ভূত কোথায়, বা অনেকে বিশ্বাসই করে না, বলে আমি নাস্তিক, তাহলে আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে শুনুন, ব্যাস এইটুকুই। আর কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না। দেবজ্যোতিদা আবারও আসবে ফিরে, সেটুকু তো মানে আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আপনাদের শোনা কোনো ঘটনা বা আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা, তাহলে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপরই ডেকে নেব আমাদের এই স্টুডিওতে। আজকের মতো আসছি, আবার দেখা হবে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। হরর মাইন্ডস দেখতে ভুলবেন না, আর অবশ্যই শেষে আরেকবার বলি সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন। থ্যাংক ইউ দেবজ্যোতিদা, থ্যাংক ইউ, আবার দেখা।